বাবু, তুই 15টা বছরের একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি? মেয়েটা তোর থেকে 10 বছরের ছোট। একজন ডাক্তার হয়ে এটা কিভাবে করলি তুই বাবা? তোর থেকে আমি এটা কখনো আশা করি নাই। আমি তোকে বিয়ের কথা বললেই তো না করতি, আর এখন? আহানাফ সারিয়ার মায়ের কান্না দেখে বিরক্ত হচ্ছে। কানের কাছে ঘ্যান ঘ্যান করে সেই 30 মিনিট থেকে কান্না করতেছে। কেউ একটা বার শোনার চেষ্টা করলো না কেন এইভাবে বিয়েটা করলো সে। ইচ্ছা করে কি কেউ 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করে? আহনাফ কিছুটা ধমক সুরে বলে। মম প্লিজ, তোমার কান্না থামাও। আমার কিন্তু মাথা গরম হচ্ছে। সেই কখন থেকে ন্যাকা কান্না শুরু করছো তুমি? আমাকে কথা বলার সুযোগ তো দিবা নাকি? আমার কান্না তোর কাছে ন্যাকা মনে হচ্ছে বাবু? বিয়ে করতে না করতে মায়ের সাথে এমন ব্যবহার করছিস তুই। দুদিন পর তো আমাকে লাথি মেরে বের করবি বাড়ি থেকে। মম, এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ। বাবাই যদি আসে তাহলে কিন্তু অঘটন ঘটবে। অঘটন ঘটার আগে এইসব মনে হয়নি? একজন ডক্টর হয়ে কিভাবে তুই তোর হাঁটুর বয়সের একটা মেয়েকে বিয়ে করলি? আমার সম্মানের কথা একটা বারও ভাবলি না? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর একটা মুহূর্তের জন্য তোর মুখ দেখতে চাই না আমি। অয়ন খান গ্রামের স্বনামধন্য একজন ব্যক্তি। এই গ্রামে তার নাম ডাক ভালোই আছে। একজন চেয়ারম্যান তিনি। যেখানে বাল্যবিবাহ তিনি বদ্ধ করতেছেন, সেখানে নিজের বড় ছেলে এমন কাহিনী করলো, তার মান সম্মান থাকবে কই থেকে? আহনাফের গালে পরপর 2-3টা চর বসিয়ে দেয়। আহনাফ তাল সামলাতে না পেরে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। পাশে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইশা। অয়ন খান রাগে বসে মেয়েটাকে ধাক্কা দেয়। রুমাইশা পড়ে যেতে নিলেই কোনো রকম আহনাফ তাকে ধরে নেয়। তারপর বাবাইয়ের দিকে তাকিয়ে বলে, বাবাই, একটু বোঝার চেষ্টা করো। আমি অনেকটা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা একটু শোনো দয়া করে। রাহুল আছে না? আমি তোর একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার মতো কোলঙ্গার ছেলে আমি এই বাড়িতে রাখবো না। এত কষ্ট করে ডক্টরি পড়ালাম, আর তুমি? বাবাই, আমাকে মাফ করো। দয়া করে মেয়েটাকে গ্রহণ করো। ওর এখন আমি ছাড়া আর কেউ নেই। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর যদি কখনো এই বাড়িতে দেখি, তাহলে তোমার মাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাবাই, আহনাফ অবাক হয়ে যায়। তার জন্য তার মা কেন এসব ভোগ করবে? আহনাফ একবার রুমাইশার দিকে তাকিয়ে হাতটা ধরে এক কাপড়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর এক ফ্রেন্ডকে ফোন দেয়। 2 রুমের একটা বাড়ি খোঁজো। আজকেই মধ্যেই সব ঠিক করো। আর একটা সংসার সাজাতে যা যা লাগে সব কিনে ফেলো। আমি রাতে রুমাইশাকে নিয়ে বাসাতে উঠব। বাসাটা আমার হসপিটাল থেকে 20 থেকে 30 মিনিটের মধ্যে হওয়া চাই। অপর পাশে কথা না শুনে আহনাফ ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে রাখে। 1 ঘন্টা আগের কাহিনী থেকে ঘুরে আসি। দরজায় কলিং বেল বাজার। আহনাফের মা এসে দরজা খুলে দেখে তার বড় ছেলে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। মালিহা খান ছেলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মেয়েটা কে। আহনাফ মায়ের ভাবনা বুঝতে পেরে নিজেই থেকে বলে, মম, ও হচ্ছে তোমার বড় ছেলের বউ, রুমাইশা খান। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আমি আজ সকালে ওকে বিয়ে করছি মম। কি? মালিহা খান মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। মেয়েটাকে দেখে তার নিতান্তই বাচ্চা বলে মনে হচ্ছে। তাছাড়া আহনাফ একজন ডাক্তার, এমন একটা কাজ করতে পারে? মালিহা খান অবাক কণ্ঠে বলে, বাবু, তুই এসব কি বলছিস? তুই ঢাকা থেকে কবে ফিরলি? আর কি বলিস? মেয়েটা তোর বউ হতে যাবে কিভাবে? মম, আমি কথা ঘোরাতে চাই না। আজকে আমি এই মেয়েটাকে বিয়ে করছি। আজ থেকে ও মিসেস আহনাফ খান। মেয়েটার বয়স কত আহনাফ? অবাক হয়ে মালিহা খান কথাটা বলে। আহনাফ ভয়ে ভয়ে বলে, 15 বছর মম। মেয়েটা তোর থেকে গুনে গুনে 10 বছরের ছোট আহনাফ। তুই এইটুকু বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি? তোর বয়স 25 বছর আর মেয়েটা 13। তুই কি গাঁজা খেয়ে আজ বাসায় ফিরছিস? মম প্লিজ, আমাকে দেখে কি তোমার মজার মুড মনে হচ্ছে? আমি সিরিয়াস মম। আমি বিয়ে করছি। তুমি তো চাইতে আমি যেন বিয়ে করি। তাই বলে তোর থেকে 10 বছরের ছোট মেয়েকে নাকি? মালিহা খান ছেলের গালে একটা চর বসিয়ে দেয়। তারপর ছেলেকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে। বর্তমান আহনাফ রুমাইশাকে নিয়ে কাছেই একটা হসপিটালে আছে। সেখানে তার প্রিয় বন্ধু রাহুল অ্যাক্সিডেন্ট করে বেডে শুয়ে আছে।
আহনাফ রুমাইশাকে রাহুলের পাশে বসতে বলে বাইরে যায়। প্রায় আধা ঘন্টা পর এসে একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলে, রুমাইশা, জামা চেঞ্জ করে আয় যা। শরীর ঘেমে গেছে তোর, শরীরে মাটি লেগে আছে অনেক। আর কান্না করিস না রাহুল, ঠিক হয়ে যাবে। আমি সাথে করে নিয়ে যাব, ভাবিস না কিছু। ভাইয়া, রাহুল ভাইয়া কবে ঠিক হবে? আমি রাহুল ভাইয়ের সাথে কথা বলবো। আমি বাবাইয়ের কাছে যাব ভাইয়া। রুমাইশা স্টপ প্লিজ, একদম বাড়ির কথা আমার সামনে উঠাবি না। জামা চেঞ্জ করে আয়। আমি আজকেই রাহুলকে আমাদের সাথে ঢাকা নিয়ে যাব। ওখানে গিয়ে আমি যে হসপিটালে জব করি সেখানে ওকে ভর্তি করাবো। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। সকাল থেকে তো কিছু মুখে দিস নাই। ভাইয়া না খেলে আমি খাবো না। আমাকে তো ভাইয়া খাইয়ে দেয়, আমি একা একা খাইতে পারি না। ভাইয়া ভালো হয়ে আমি ভাইয়ার সাথে খাবো। আহনাফ রাগে একটা ধমক দেয়। রুমাইশা কাঁদতে কাঁদতে ফ্রেশ হয়ে এসে রাহুলের হাতে ধরে পাশে বসে পড়ে। আহনাফ একটা প্লেট করে বিরিয়ানি এনে রুমাইশার মুখের সামনে এক লোকমা ধরে। রুমাইশা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আমি খাবো না ভাইয়া। রাহুল ভাইয়া বলেছে অপরিচিত কারো হাতে না খেতে। তারা নাকি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় আর টাকা দিয়ে অন্যের কাছে বিক্রি করে। আমি কি অপরিচিত কেউ? আনহাফ অবাক হয়ে কথাটা বলে। রুমাইশা মাথা নাড়িয়ে বোঝায় না। আনহাফ বোঝায় রুমাইশা ইচ্ছা করে এমন করতেছে। এত বড় মেয়ে ওকে বিক্রি করতে যাবে কোন দুঃখে। আহনাফ হালকা ধমক দিয়ে বলে, তাহলে আমি তোকে বিক্রি করতে যাব কেন? তোকে কেউ কিনবে না, বুঝলি? ক্লাস 10-এ পড়িস, কিন্তু তোর ভাই তোকে মানুষ করতে পারলো না। চুপচাপ খেয়ে নে তো, জ্বালাস না আমাকে। ভাইয়া না বললে আমি খাবো না। তুমি পরিচিত, কিন্তু তোমার হাতে তো কখনো খাইনি, তাই একটা কথাও বলবে না, আচ্ছা? আনহাফ জোর করেও রুমাইশাকে খাওয়াতে পারে না। প্রায় 4 ঘন্টা পর রাহুলের জ্ঞান ফেরে। তখন সময় দুপুর 2টা। রুমাইশা ভাইয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু মুখে অক্সিজেন মাস্ক থাকায় কথা বলতে পারে না। আনহাফ ডাক্তারের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নেয়। তারপর রাহুলকে বলে, তোর পিচ্চিকে একটু বল আমার হাতে যেন খাবার খায়। সকাল থেকে না খেয়ে আছে। আমি নাকি কিডন্যাপ করে ওকে বিক্রি করব, সেজন্য আমার হাতে খাবার খাইনি। রাহুল ওই অবস্থা হালকায় হাসে। রুমাইশা বলে হলেও দুষ্টুমি বেশি করে, আর সে তো খাবে না অন্যের হাতে, সেজন্য নানান গল্প বানিয়ে নেয়। রুমাইশা ভাইয়ার হাতে ধরেই বলে, ভাইয়া, আমি কি আহনাফ ভাইয়ার হাতে খাবার খাবো? তোমাকে অসুস্থ অবস্থায় দেখে আমাকে আবার বিক্রি করবে না তো? হরে ভাই, তোর বোন এমন জ্ঞান শূন্যহীন কেন? এ তো কেউ কিনবে না, তাহলে ওকে কার কাছে বিক্রি করব? তুই ওরে বোঝা, নয়তো না খেয়ে শুট কি হয়ে যাবে। যতই হোক বউ আমার, ডাক্তারের বউ না খাওয়ার জন্য মরে যাবে, এটা তো হয় না। রাহুল ইশারায় আহনাফের হাতে খেতে বলে। রুমাইশা খাবার খেয়ে বসে থাকে। প্রায় কয় মিনিট পর 3জন ছেলেমেয়ে আসে। রাহুলকে ওরা অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। রুমাইশাকে অ্যাম্বুলেন্সে না নেওয়ার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। আহনাফ পড়ে যায় বিপাকে। এই মেয়েকে এখন কিভাবে সে বুঝাবে? রুমাইশা, শান্ত হও। আমরা তোর ভাইয়ের কাছেই যাব। আর যারা তোর ভাইয়াকে নিয়ে গেল সবাই তোর ভাইয়ার বন্ধু ছিল। বড় হসপিটালে রাহুলকে ভর্তি করিয়ে দিব। আমি তোকে সাথে নিয়ে যাচ্ছি, চিন্তা করিস না। তুমি আমার ভাইকে মেরে ফেলবে না তো? তোমার বাবা যদি আমার ভাইকে খুন করে তাহলে? কিসব বলিস? বাবাই আমার উপর রেগে আছে, তোদের উপর না। ভয় নাই, আমি তোকে তোর ভাইয়ার কাছেই নিয়ে যাব। রুমাইশা এবার শান্ত হয়, কান্না করা বদ্ধ করে গাড়িতে ঘুমিয়ে পড়ে। প্রায় 6 ঘন্টা পর তারা ঢাকা এসে পৌঁছায়। রুমাইশাকে রাহুলের সাথে দেখা করে তারা নতুন বাসায় উঠে এসেছে। রুমাইশা মুখটা ছোট করে বলে, ভাইয়া, তুমি আমাকে এখানে আনলে কেন? আজ থেকে এখানেই থাকবি। রাহুল সুস্থ হলে ওকেও এখানে রাখবো, ওকে? রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। সকালে তোকে রাহুলের কাছে দিয়ে আমি হসপিটালে যাব। কাজ আছে তো, তা করব। আমি কোথায় ঘুমাবো ভাইয়া? কেন, আমার সাথে? আনহাব অবাক হয়ে কথাটা বলে। যদিও এখন তার সম্পর্ক চাহিদা নিয়ে ভাবতেছে না, কিন্তু বিয়ে যখন হয়েছে তখন তো অবহেলা করতে পারে না। রুমাইশা কাদু কাদু মুখে বলে, ভাইয়া বলেছে ছেলেদের সাথে এক বিছানায় না ঘুমাতে। আমি তোমার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। তুমি পচা লোক। হায় রে রাহুল, আমি কাকে বিয়ে করলাম ভাই? উফ, একা ঘুমাতে পারিস? আর তুই কি ছোট বাচ্চা নাকি? বিয়ে সম্পর্কে তো সব বুঝিস, তাই না? বাট আমি তোমার কাছে থাকবো না। তাহলে ওই রুমে গিয়ে ঘুমাও, দরজা লাগিয়ে দেওয়ার দরকার নেই। ভয় পেলে আমাকে ডাক দিস, কেমন? আচ্ছা। রুমাইশা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আনহাব কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করে রাত 11টার সময় ঘুমিয়ে যায়। রুমাইশা নতুন জায়গায় কখনো ঘুমাতে পারে না। এদিক সেদিন করে প্রায় 11:40-এর দিকে ঘুমিয়ে পড়ে।
আহনাফ খান বাড়ির বড় ছেলে, ছোট বোন অনার্স প্রথম বর্ষে কেমিস্ট্রি নিয়ে পড়তেছে। মা মালিহা খান, বাবা অয়ন খান। চট্টগ্রামে একটা গ্রামে তাদের জন্মস্থান। বাবা একজন সুনামধন্য চেয়ারম্যান। দুবার থেকে লোকজন তাকে চেয়ারম্যান বানিয়ে রাখতেছে। মানুষ হিসেবে তিনি অনেক ভালো। মা প্রাইমারি শিক্ষক। আহনাফ 3 মাস আগে একজন ডাক্তার হিসেবে জয়েন করেছে। রুমাইশা চৌধুরী, বড় ভাই রাহুল চৌধুরী। বাকিটা গল্পে আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আজ সকালে এক দুর্ঘটনায় রাহুল অ্যাক্সিডেন্ট করে বসে। তারপর থেকেই যত অঘটন ঘটলো। খুব ভোরে রুমাইশা ঘুম থেকে ওঠে। সকালে ঘুম থেকে উঠে অভ্যাস রাহুল নিজেই করাইছে। সকালে উঠে নামাজ পড়া এটা রাহুলের রুলস ছিল। ভাইয়া, আহনাফ ভাইয়া ওঠো। আহনাফ ভাইয়া ওঠো, আমি ভাইয়ার কাছে যাব। হুম, এত সকালে কেউ ডাকে নাকি? যা তো ঘুমাতে দে। রাজ, আমাকে বিরক্ত করিস না, রাতে ঘুম হয়নি আমার। ভাইয়া, আমি রাজ না তো, আমি রুমাইসা। আনহাফ লাফিয়ে ওঠে ঘুম থেকে। সে তো ভুলেই গিয়েছিল সে এখন বিবাহিত। রাজ তার রুমমেট ছিল। 3 মাস তারা একসাথে থাকছে। কিন্তু রুমাইশা তাকে এত সকালে ডাক দেয় কেন সেটা বুঝে উঠতে পারে না। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে, এত সকালে ডাকলি কেন? মাত্র তো 5টা 20 বাজে। গিয়ে ঘুমা, এত সকালে তোকে উঠতে হবে না। আমি নামাজ পড়লাম, তুমি নামাজ পড়ো না ভাইয়া? কি? ওহ নো, সরি, আজকে আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। শিট, জামাতের সাথে নামাজ পড়া লাগতো। তুই গিয়ে ঘুমা, আমি পড়ে নিয়ে যাচ্ছি তোকে। সকাল 8টা। আজকে বাহির থেকে খাবার এনে দুজনে মিলে খেয়ে নেয়। তারপর রুমাইশাকে সাথে নিয়ে হসপিটালে যায়। আনহাফ রুমাইশাকে রাহুলের কাছে রেখে নিজের কাজে যায়। রাহুল এখন ঠিকমতো কথা বলতে পারতেছে। আনহাফ চলে গেলে রাহুল রুমাইশাকে বলে, রুমাইশা, তুমি তো বাচ্চা মেয়ে না, তাহলে তুই আনহাফের সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই নাকি নিজের হাতে তুলে খাস না, আবার তোকে বিক্রি করবে এসব কি? হ্যাঁ, আর তোদের বিয়ে হলো হঠাৎ কিভাবে? কি আমি অ্যাক্সিডেন্ট করলাম আর এত কিছু ঘটে গেল কিভাবে? রুমাইশা ভয়ে ভয়ে রাহুলের থেকে দূরে সরে যায়। আসলে সে তো বাচ্চা না, কিন্তু বাচ্চামি কেন করতেছে সেটাই তো তার ভাইকে বলতে পারতেছে না। তাও হালকাভাবে বলে, না ভাইয়া, এমনি থেকে মজা করছিলাম। তুমি অসুস্থ, আমার ভালো লাগছে না, সেজন্য আহনাফ ভাইয়াকে একটু বিরক্ত করছিলাম। দেখছিলাম আহনাফ ভাইয়া আমাকে কিভাবে সামলায়। আচ্ছা সেটা বুঝলাম। তাই বলে তোকে বিক্রি করার কথা বলবি কেন? ও তো ভাবছে তুই পাগল হয়েছিস। কয় মাস পর এসএসসি দিবি, তোর মুখে এসব কথা মানায়? মানুষ বুদ্ধি প্রতিবন্ধী ভাববে। সরি ভাই, আমি ইচ্ছে করে এমন করছি। আহনাফ ভাইয়ার তো জিএফ আছে, আমার এমন পাগলামি দেখলে নিশ্চয়ই ছেড়ে দিবে আমাকে। আর সেই জন্যই এমন করা। আহনাফ ভাইয়ার নাকি এইসব বাচ্চামি নাকি পছন্দ করে না, আমি সেটাই কাজে লাগিয়েছি। রাহুল চমকে ওঠে। রুমাইশা কিভাবে জানলো আহনাফের রিলেশনশিপের ব্যাপারে? আর একবার সে বুঝলো কেন আহনাফের সাথে এমন বাচ্চামি পাগলের মতো আচরণ করতেছে। রুমাইশা মোটেও বাচ্চা না। সে বিয়ে সম্পর্কে খুব ভালো করেই বোঝে। এসএসসি দিবে, এতে না বোঝার কি আছে? আর খাবার, সে তো মাসে একটাবার কারো হাতে খেতে পারে না, নিজেকেই তুলে খেতে হয়। রাহুল রুমাইশার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি। কিডন্যাপ করবে এটা বুঝলাম, কিন্তু ভাত তুলে খাওয়ার ব্যাপারটা? তুই তো আমাকে বলেছিলি আহনাফ ভাইয়া নাকি কখনো কাউকে উঠিয়ে খাওয়াবে না। আমার সাথে চ্যালেঞ্জ করেছিলি, আর সেটার সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। এখন বাজি অনুযায়ী আমাকে 10,000 টাকা দে। হায় রে কপাল, এখানে তোর ভাই মরতেছে আর তুই পাগলের মতো আনহাপের সাথে মজা করতেছিস। তোরে যে 2টা চর বসিয়ে দেয়নি এটাই অনেক ভালো। এখন এটা বল, হঠাৎ বিয়ে কিভাবে হলো? আর মা বাবা কোথায়? রাহুল সকালে একটা ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যায়। তখন ভোর 5টা। প্রায় 1 ঘন্টা পর খবর আসে রাহুল অ্যাক্সিডেন্ট করেছে। আর তখনই বাসায় শুরু হয়ে যায় তুলকালাম। রাহুলের মা রুমাইশাকে ঘুম থেকে টেনে তুলে চিল্লিয়ে বলে, তোর ভাইটা তো মরছে, তুই মরতে পারিস না? এই বাড়িতে পড়ে থাকতে তোদের লজ্জা করে না? তোরা 2 ভাই বোন এমন নির্লজ্জ কেন? যা, আজকে তোকে বিয়ে দিয়ে আমি বিদায় করব। এই যে শাড়ি, রেডি হয়ে নে। মানে? রুমাইশা জোরে চিল্লিয়ে ওঠে, তার ভাইয়া মারা গেছে। রুমাইশা বিছানা থেকে উঠে ভাইয়ার খোঁজে দৌড়ে দিবে, তখন তার কাজিন বোনরা এসে টেনে ধরে ওকে। রাহুলের মা রুমাইশাকে ঝাড়ি মেরে বলে, এখান থেকে এক পা নড়বি না, তাড়াতাড়ি রেডি হ, নয়তো ভাইয়ের লাশটাও দেখতে পাবি না। তোর বাপে তো আধ পাগল হয়ে বিছানায় পড়ে আছে। এখন তোকে এই বাড়ি থেকে বিদায় করলে বাঁচি, সব টাকা পয়সা আমি তোদের ভোগ করতে দিব না। মা, আমি ভাইয়ার কাছে যাব, আমি বিয়ে করব না। আমাকে যেতে দাও প্লিজ। মা, আমাকে যেতে দাও। ভাইয়া, আমি তোমার কাছে যাব। কই তুমি? আমাকে নিয়ে যাও। রুমাইশা মুখে হাত দিয়ে কেঁদে যাচ্ছে, কিন্তু তার কথা কেউ শোনাচ্ছে না। এদিকে রাহুলের জ্ঞান হারার আগে আধো আধো সুরে আনহাফকে বলে,
আনহাফ, তুই আমার বোনকে নিয়ে আয়। আমি মরে গেলে ওকে বাঁচাতে দিবে না, ওকে জীবিত অবস্থায় বাঁচতে দিবে না, শান্তিতে ওকে থাকতে দিবে না। আনহাফ। রাহুল কি বলিস এসব? তোর কিছু হবে না, আমি তো আছি। রাহুল কথা বল। রাহুল আনহাফের কোলে ঢলে পড়ে। আনহাফ রাহুলকে হসপিটালে ভর্তি করায় দিয়ে রুমাইশাদের বাসায় যায়। গিয়ে দেখে রুমাইশাকে কেউ বউ সাজিয়ে বিয়ে পড়ার কাজ শুরু করতে যাচ্ছে। রুমাইশা আগে থেকেই আনহাফকে চিনত, সেজন্য দৌড়ে এসে আনহাফের বুকে ঝাঁপিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আহনাফ ভাইয়া, আমি রাহুল ভাইয়ের কাছে যাব। মা বলেছে রাহুল ভাইয়া নাকি মারা গেছে, আমাকে ভাইয়ার কাছে নিয়ে যাও প্লিজ। রুমাইশা, কান্না বন্ধ কর। রাহুল ঠিক আছে, চিন্তা করিস না। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে ও। আর এসব কি? তোর ভাইয়া হসপিটালে ভর্তি, আর এখানে তুই বিয়ে করতে বসছিস? না ভাইয়া, আমাকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে যাতে আমার সব সম্পত্তি মা নিতে পারে। হ্যাঁ, আর মা বলেছে আমি রাহুল ভাইয়া নাকি মারা গেছে। আমাকে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও প্লিজ। এখানে এসব কি হচ্ছে? লজ্জা করে না 15 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে? আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, তাহলে এখানে কোনো বিয়ে হবে না, সবাই চলে যান। এই ছেলে, তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়েকে নিয়ে কথা বলছো? বেরিয়ে যাও। আমার মেয়ে আমি যে কোনো জায়গায় বিয়ে দিতে পারি। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আনহাফ চিৎকার দিয়ে ওঠে। রাহুলের মা পারভিন চৌধুরী চোখ মুখ শক্ত করে তার ছেলের দিকে তাকায়, বোঝাতে চাচ্ছে এক্ষুনি এই ছেলেটাকে বাড়ি থেকে যেন লাথি মেরে বের করে। আনহাফ হালকা চিৎকার দিয়ে বলে, মা? কিসের মা? সৎ মা আপনি ওদের, সেজন্য তো এইটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। রোমাইশা, চল এখান থেকে, এই বাড়িতে থাকতে হবে না তোর। এই ছেলে, তোমার সাহস দেখে তো বাঁচি না। যদি রাহুলের মতো মরতে না চাও তাহলে রুমাইশাকে রেখে এখান থেকে কেটে পড়ো। ও, এবার বুঝলাম। আপনি এসব প্ল্যান করে রাহুলকে খুন করার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর রহমতে রাহুল বেঁচে আছে। সামলে কথা বলো। আর রুমাইশায়ে তোর নাগর নাকি? সেই জন্য তোর হয়ে এত সাফাই করতে আসছে। এই বাড়ি থেকে বিয়ের আগে এক পাও নড়াতে পারবি না। আজকেই তোকে বিয়ে দিব, আর তারপর সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় করব। ওকে, তাহলে তাই হবে। কাজী সাহেব বিয়ে পড়ান, কিন্তু বিয়েটা ওই ছেলের সাথে না, আমার সাথে হবে। 5 মিনিটের মধ্যে 4-5 জন ছেলে আসে। সবাই তারা ভয় দেখিয়ে আনহাফ আর রুমাইশার বিয়ে করিয়ে দেয়। আনহাফ পারভিন চৌধুরীর সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, এবার তো যেতে পারি, তবে মনে রাখবেন এই বাড়িতে আবার যেদিন পা রাখবো সেদিন আপনার এই বাড়িতে থাকার শেষ দিন হবে। এই তোরা রুমাইশার রুম থেকে ওর বই খাতা যা আছে সব নিয়ে আয়। রুমাইশা, আমার সাথে চলো। রুমাইশার মাথার উপর দিয়ে যেন সব কিছুই গেল। আনহাফ রুমাইশাকে নিয়ে প্রথমে হসপিটালে যায়, তারপর কিছু সিদ্ধান্ত নিয়ে বাসায় যায়। কিন্তু তারপর যা হয় আর কি ঝামেলা। তারপর আর এসবের মানে কি? আমাকে তাহলে ইচ্ছা করে খুন করতে চাইছে? ভাগ্যের জোরে বেঁচে গেছি। বাট তুই তো চাইলে বিয়েটা না করতে এমনি বাসা থেকে বেরিয়ে আসতে পারতিস, বিয়ে করলি কেন? রাহুলের কথায় রুমাইশা রাগী চোখে তাকায়। সে সব বলবে নাকি? তার তো কিছু গোপন রাখার দরকার নাই। এসব বাদ দিয়ে রুমাইশাকে বলে, এসব বাদ দে ভাইয়া, এখন এটা বল তুই হঠাৎ অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? আর এত ভোরে কোথায় ছিলিস? আহনাফ ভাইয়া বা এত তাড়াতাড়ি কিভাবে চট্টগ্রাম গিয়েছিল? ও হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলা হয় আনহাফ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তখন আনহাফের কাছে ফোন করেছিলাম, ওর ফোন অফ ছিল। সেই জন্য সকাল সকাল আমি বাসা থেকে বেরিয়ে আসি। বাট 20 মিনিট রাস্তা না আসতে একটা ট্রাক এসে জোরে ধাক্কা দেয়। ও, আর আহনাফ ভাইয়ের থেকে শুনিস নাই ও এত সকালে এখানে কি করছিল? বাকিটা আমি বলি। পিছন থেকে আনহাফ বলে ওঠে। রাহুলের মাথা নাড়িয়ে বোঝায় বলে। আনহাফ বলতে থাকে, আমাকে রাতে ফোন দিয়ে বলা হয়েছে রাহুল অ্যাক্সিডেন্ট করছে। আমি বোকার মতো রাহুলদের ফোনে ফোন না দিয়ে ঢাকা থেকে তাড়াতাড়ি চট্টগ্রাম চলে আসি। আর পৌঁছানোর 5 মিনিটের মাথায় আবার একটা নাম্বার থেকে খবর আসে রাহুল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তখন গিয়ে রাহুল তোকে আমি হসপিটালে ভর্তি করাই। তবে হ্যাঁ, মাঝখানে আমার ফোনটা চাপ লেগে অফ হয়ে গেছিল। আচ্ছা বুঝলাম। তার মানে ইচ্ছা করে কেউ মারার প্ল্যান করেছিল। কেউ আবার কি? আমার মা বাবা ছাড়া কে হবে? সেটা না হয় হলো, বাট আমাকে 6-7 ঘন্টা আগে তোর অ্যাক্সিডেন্টের খবর কে দিছিল? আমার মনে হয় ভাইয়াকে কেউ বাঁচাতে চায়, সেই জন্য তোমাকে জানিয়ে দিছে কেউ ভাইয়া। কারণ তুমি একমাত্র যে রাহুল ভাইয়াকে ভালোবাসে, আর তুমি পাগলের মতো ভাইয়ার ফোনে
ফোন না করেই চলে আসছো। ফোন করলে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হতো না। জানি না, কিছু মাথায় ঢোকে না। রাহুল আগে ঠিক হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আচ্ছা রুমাইশা, এখন তুই বলতো। কি? রুমাইশা অবাক কণ্ঠে কথাটা বলে। সে কি বলবে? আনহাব রাহুলের দিকে তাকিয়ে বলে, কাল আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোর ভাইয়া তো বলল তুই নাকি তার ছেঁড়া পাগল না, বুদ্ধি আছে, সব বুঝিস। তাহলে আমি তোকে বিক্রি করবে এসব বলে মাথা নষ্ট করছিস কেন আমার? আর আমার হাতে খাওয়ার মানে কি? তেমন কিছু না, রাহুল ভাইয়া মারা গেলে আমাকে কেউ আগলিয়ে রাখে সেটা দেখার জন্য। রুমাইশা এমন উত্তর আনহাব আশা করেনি। রাহুল হালকা হাসে। সে হয়তো হালকা বুঝতে পারতেছে কেন এমন করতেছে রুমাইশা। রাহুল আনহাবকে বলে, হঠাৎ বিয়ে করলি কেন? তোর জি। আনহাব রাহুলকে থামিয়ে দেয়। সে চায় না তার জিএফ এর সম্পর্কে রুমাইশা জেনে যাক, বাট সে তো জানে না, রুমাইশা সব জানে। আনহাব বলে, তখন রাগ উঠছিল, সেই জন্য বিয়েটা করছি। ভাবছিলাম ওকে আমাদের বাসায় রাখবো, সেখান থেকে এসএসসিটা শেষ করবে, কিন্তু মম বাবাই আমার কথা না শুনে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও আচ্ছা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। রুমাইশার তো 6 মাস পর এসএসসি এক্সাম, ওকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা কর। আচ্ছা, আমি এসব ঠিক করে দেবো, ভাবিস না। রুমাইশা বাসায় যাবে নাকি এখানে থাকবা? হঠাৎ তুমি করে বলতে রাহুল আর রুমাইশা দুজনেই চমকে ওঠে। আনহাব হালকা হেসে বলে, এভাবে আমাকে দেখার কি আছে? বউ হয় আমার বউ। তোর বোনের তো ভাষা ভালো না, তুই ওর 10 বছরের বড়, তাও তুই করে বলে। আর আমি তো এখন জামাই হই, তাই বলিস ভালোভাবে কথা বলে যেন। আমি তো আবার বউকে তুই করে বলতে পারি না, তাই না? অদ্ভুত তো, এই ছেলের মতলব কি বোঝা দেয়? জিএফ থাকতে আমার বোনের সাথে এত ভালো ব্যবহার করতেছে কেন? ও অসহায় বলে? রাহুল মনে মনে কথাটা বলে। রুমাইশা রাহুলের দিকে তাকিয়ে বলে, না, আমি ভাইয়ার কাছে যাব। রাতে বাসায় যাওয়ার আগে আমাকে নিয়ে যেও, তাহলেই হবে। পড়তে হবে আমাকে, আর ভাইয়ার কাছে তো রাতে ভাইয়ার বন্ধুরা থাকেই। বন্ধুরা? তোমার হবু ভাবি থাকে বুঝলে, তোমার ভাই তলে তলে টেম্পো চালায়। হ্যাঁ? আনহাব হালকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। রুমাইশা জানতো তার ভাইয়ের জিএফ আছে, কিন্তু দেখে নাই কখনো। আজ শুনে তার দেখার আগ্রহ জেগে ওঠে। রাহুল রুমাইশাকে বলে, তুই কি কোনোভাবে আনহাবকে ভালোবাসিস? তোমার বন্ধু অন্য কাউকে ভালোবাসে ভাইয়া, সেটাই তো যথেষ্ট, তাই না? আমি ঘুমাবো, সরে যাও। লে, সবাই এমন কথা ঘুরিয়ে নেয় কেন? রুমাইশা রাহুলের কথায় পাত্তা না দিয়ে বেডের একপাশে ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা পর তার ঘুম ভেঙে যায়। রুমে কারো কথা শুনতে পেয়ে তাকিয়ে দেখে রাহুল ভাইয়ার বন্ধুরা আসছে। তাদের সাথে রাহুলের গল্প করতেছে। রুমাইশা উঠে বসে পড়ে। তারপর রাহুল সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। রাত 8টার সময় আনহাব এসে রুমাইশাকে বাসায় নিয়ে যায়। বাসায় এসে আনহাব নিজে রান্না করে। তারপর যখন ঘুমাতে যাবে তখন আনহাব বলে, আজ থেকে আমার রুমে ঘুমাবে তুমি। কাল তো ন্যাকামি করছো, আজ এসব বাদ দিয়ে আমার রুমে যাও। রাহুল আসার পর ও পাশের রুমে থাকবে। রুমাইশা আনহাফের দিকে তাকিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, না, আমি থাকবো না। আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ের মতো না। তাছাড়া আমার পড়াশোনা আছে, একদম বিরক্ত করবা না আমাকে। আমি এখন পড়তে বসবো। মিসেস, তুমি যা ভাবছো সেটা হবে না, সমস্যা নাই। তবে তুমি চাইলে তোমার ভাবনা সত্যি করতে পারি। কি, রাজি আছো নাকি? আনহাব রুমাইশার কানে কানে কথাটা বলে। রুমাইশার শরীর যেন শিশির হয়ে ওঠে। কি নির্লজ্জ কথাবার্তা বলে ছেলেটা। রুমাইশা দাঁতে দাঁত চেপে বলে, এত অসভ্য কেন ভাইয়া? আমি তোমার কাছে ছোট সুন্দর করে কথা বললাম। বড়দের থেকে কিন্তু ছোটরা শিক্ষা নেয়। তুমি যদি এমন খারাপ কথা বলো, তাহলে ছোটরা কি শিখবে বলো? হ্যাঁ, ওরে এত জ্ঞান দিতে হবে না। তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার, কিন্তু আমি সেটা এখন চাচ্ছি না। তবে আমার সাথে একই বেডে থাকবা তুমি, ওকে? যাও, আমার রুমে বই আছে, পড়তে বসো। মানুষকে বিশ্বাস করতে নাই। জিএফ থাকতেও আমার সাথে এত ভালো ব্যবহার করার মানে কি? আনাফ ভাইয়ার মনে যে কি চলছে কে জানে। তো কি ভাবিস? হ্যাঁ, যা পড়তে বস, আমি পড়া ধরবো। বেশি সময় নাই, ফাঁকিবাজ হলে চলবে না। চুপ, অসভ্য বেয়াদব। একবার তুমি আবার একবার তুই বলো কেন? হ্যাঁ, আমিও কিন্তু তুই করে বলবো। আচমকে এমন ঝাড়ি খেয়ে আনহাব থতমত খেয়ে যায়। এইটুকু বাচ্চা মেয়ে ওকে ঝাড়ি মারতেছে। আনহাব রুমাইশার দিকে এগিয়ে যেতে থাকে। রুমাইশা ভয়ে চোখ মুখ শক্ত করে বলে, দেখো ভাইয়া, আমি কিন্তু একটা বাচ্চা মেয়ে। আমি আপনার বাচ্চার বয়সের। আমার কাছে আসবেন না প্লিজ। মাইশা, স্টপ প্লিজ। সব কিছুর একটা সীমা থাকা উচিত। এমন পাগলদের মতো ব্যবহার করিস কেন? আমি তোর জামাই হই,
আর তুই নিজেকে আমার বাচ্চার বয়সের ভাবছিস? তা তুই তো আমার বউ, কয়টা বাচ্চা জন্ম দিলি? আনহাব রুমাইশার গালে একটা চর বসিয়ে দেয়, তারপর রাগী সুরে কথাটা বলে। রুমাইশা গালে হাত দিয়ে কাঁদু কাঁদু মুখ করে বলে, ভাইয়া আর এসব বলবো না, প্লিজ তবু আমাকে চট দিও না, আমার ব্যথা করছে। আমাকে কেউ চট দেয় না কখনো। আর একটা খা। আমি তোর কোন জন্মের ভাই হই? জামাইকে ভাই বলতে লজ্জা করে না? এসএসসি দিবি তাও বুঝিস না কোথায় কিভাবে কথা বলতে হয়? ভাইয়া আনহাব আবার একটা চর বসিয়ে দেয়। এবার রুমাইশা নিজে ঠিক রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না করতে করতে হিসকি উঠে যায়। আনহাব নিজে শান্ত করে রুমাইশাকে বেডে বসিয়ে দেয়, তারপর বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, কিভাবে বোঝাবো রুমাইসা? বিয়ে মানুষের একবারই হয়, সেটা তো বুঝতে চাচ্ছ না। আমি সম্পর্কটা ঠিক করতে চাচ্ছি তাড়াতাড়ি। আমার জিএফ আছে, বিয়ের পর জিএফ থাকলে সেটা পরকীয়া হয়ে যায়। তুমি বিয়ের সম্পর্কে বোঝো, তবু কেন এমন বাচ্চামি করছো? আমাকে মারছো? মা শুধু আমাকে ভালোবাসে না, সেই জন্য মারতো। তুমিও আমাকে ভালোবাসো না, কেউ আমাকে ভালোবাসে না। আমি বাসায় যাব। রাগ উঠছিল। আচ্ছা, আমাকে এটা বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? রুমাইশা আনহাবের টি শার্টে নাক মুছে কথাটা বলে। আনহাব চোখ মুখ কুঁচকে বলে, এই মেয়েটা এইমাত্র কি করলো? সেটাই ভাবতেই যেন তার গা গুলিয়ে আসতেছে, কিন্তু কিছু বলল না। এমনি থেকে মেয়েটা কান্না করতেছে। শুনতে যাচ্ছি, বলো, কাউকে ভালোবাসো নাকি? একটা মেয়ে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, আর আমি নিজে তোমাকে সম্পর্কটা স্বাভাবিক করার কথা বলছি। এমন দূরে থাকতে চাচ্ছ কেন? কারো দয়া চাচ্ছি না সেজন্য। তুমি যেদিন আমাকে ভালোবেসে চাইবা সেই দিন তোমার কাছে আসবো, প্রমিস। মানে? আমি ঘুমাবো। ঘুমাও। আনহাব রুমাইশাকে শুনিয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আজকে আর পড়তে বসা হলো না তার। আনহাব ক্লান্ত ছিল, সেজন্য তড়িঘড়ি করে ঘুমিয়ে পড়ে। আনহাব ঘুমিয়ে গেলে রুমাইশা আনহাবের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা এমন কেন? তার ভালো থাকার জন্য নিজেকে কষ্ট দিতে হচ্ছে। তুমি আমার ভালোবাসা, ভালো থেকে অন্য কাউকে নিয়ে। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে খুব, বলতে ইচ্ছে করছে, প্রিয় আমাকে একটু ভালোবাসবে। আমি যে তোমার ভালোবাসার কাঙাল। রুমাইশা উঠে পড়তে বসে। প্রায় 2 ঘন্টা পরে আনহাপের পাশে এসে শুয়ে পড়ে। ভোরে আজানের ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে যায় আনহাপের। রুমাইশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একদম গুটিসুটি মেরে শুয়ে আছে বেডের মাঝখানে। এমনভাবে জায়গা রাখছে যেন মাঝখানে আরও 2জন শুয়ে থাকতে পারবে। এটাই বুঝি পবিত্র বন্ধন? 3 বছরের ভালোবাসা রেখে 2 দিনের স্ত্রীর প্রতি মুগ্ধ হচ্ছি কেন? এ কি আমার অন্যায় না? আমি কি তবে অন্যদের মতো চরিত্রহীন হচ্ছি? আনহাপ নিজেই বিরক্ত হয় এসব ভাবতে। বিরক্তি নিয়ে রুমাইশাকে উঠে বলে নিজে নামাজ পড়তে চলে যায়। কিছুক্ষণ পর কলিং বেল বাজার। রুমাইশা গিয়ে দরজা খুলে দেয়। প্রথমে ভাবছিল হয়তো আনহাপ, কিন্তু না, 2টা মেয়ে দরজার বাহির থেকে দাঁড়িয়ে আছে। আপনাদের তো চিনলাম না। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আমরা কি ভুল ঠিকানায় চলে আসলাম নাকি? আচ্ছা, এটা কি আহনাফের বাসা? দরজার উপর থেকে দাঁড়িয়ে থাকা মেয়ে 2টার মধ্যে মুন্নি নামে মেয়েটা অবাক হয়ে বলে। রুমাইশা একবার দুজনকে ভালোভাবে দেখে নেয়। ভেতরে আসুন, এটা আনাফের বাসা। কিন্তু আপু আপনারা কে? চিনতে পারলাম না তো। তোমাকে দেখে তো ছোট মনে হচ্ছে, তাহলে আহনাফের নাম ধরে বলছো কেন? আচ্ছা, তুমি কি আহনাফের ছোট বোন? না। তাহলে তুমি কে হো? আয়েশা, কার সাথে কথা বলছো? আনহাপ রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে। রুমে মুন্নি আর সাথীকে দেখে আনহাপ চমকে ওঠে। এদের এই বাসার ঠিকানা কে দিল? আনহাপ তুলিলে বলে, তো তুমি এখানে, আর এই বাসার অ্যাড্রেস তোমাকে কে দিল? আগে আমাকে এটা বলো, এই মেয়েটা কে? ও যদি তোমার বোন না হয় তাহলে কে? হ্যাঁ, তুমি কি আজকাল মেয়ে নিয়ে থাকো নাকি? মুন্নি, ভদ্রভাবে কথা বলো, না জেনে না বুঝে সব বলতে আসবে না। তুমি এখন আসতে পারো, বিকেলে দেখা করে সব বলবো আমি। আগে এটা বলো, মেয়েটা কে হই তোমার? ও কাজের মেয়ে নাকি? মুন্নি, আনহাপ চিল্লিয়ে কথাটা বলে। সবাই কেঁপে ওঠে। রুমাইশা একবার আনহাফের দিকে তাকিয়ে ঠোঁটে উল্টায়। বুঝে নেয় এই মেয়েটার হয়তো আনহাফের জিএফ। মুন্নি কান্না সুরে বলে, আহনাফ, তুমি এই মেয়ের জন্য আমাকে ঝাড়ি মারছো? মেয়েটা তোমার কে হয় বললেই হয়, এমন রিয়েক্ট করছো কেন? বললাম তো বিকালে তোমার সাথে দেখা করছি, যাও। আর এই অ্যাড্রেস তোমাদের কে দিল সেটা বলো। কে আবার? দুদিন থেকে তোমার খোঁজ নাই। রাহুল ভাইয়ার কাছে ফোন করছিলাম আমি, রাহুল ভাইয়া তোমার অ্যাড্রেস দিল। রাহুল জেনে বুঝে ওর বোনের পায়ে কোড়াল মারতে যাবে কেন?
মানে? কিছু না, এখন যেতে পারো। ভোরের আলো না ফুটতেই যে কারো বাসায় যাওয়া যায় না, এটা জানো না? যাও এখন এখান থেকে। আহনাফ, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আনহাব বিরক্ত হয়। রুমাইশার সামনে সে এখন কিভাবে কি বলবে। রুমাইশা রুম থেকে বেরিয়ে আসবে, তখন আনহাব পিছন থেকে তার হাতটা টেনে ধরে। তুমি কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে কোথাও যেতে বলছি? পড়তে বসো যাও। আর সাথী, তোর বান্ধবীকে নিয়ে যাও। ওরে বুঝিয়ে বলো যে আমি বিকেলে কথা বলবো। এত জেদ আমার পছন্দ না। 2 দিন পর বলবা আমাকেও তোমার পছন্দ না, সেজন্য তো এমন ব্যবহার করছো। আনহাব ঝাড়ি মারে একটা। সাথী মুন্নিকে নিয়ে বাসা থেকে চলে যায়। আনহাব রুমাইশার দিকে তাকিয়ে দেখে পড়তে বসছে। আনহাব ভড়কে যায়। মেয়েটা এখনও ছিল, হুট করে কখন পড়ার টেবিলে বসছে। আনহাব আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। কে তুই আহনাফের জিএফকে এই বাসার ঠিকানা দিছিস কেন? তুই কি চাস বল তো? তোর বোনের সংসার ভাঙবি নাকি? রুমাইশা রাহুলকে ফোন দিয়ে কিছু কথা শুনিয়ে দেয়। তারপর রাহুল বলে, প্রথমত আমাকে তুই বলবি না ওকে? তোর জামাই এসব পছন্দ করে না। তোর বড় ভাই হই, সম্মান তো একটু দে। তোর ভাইয়া, এটা বলো তুমি মুন্নি না ফুন্নি ওই মেয়েকে আমাদের অ্যাড্রেস কেন দিছো? সকাল সকাল এসে আমাকে আহনাফের বোন কাজের লোক বানিয়ে দিছে। এটা তো মানা যায় না। রানীকে চাকরানি বানানো সাহস কই পেল? বাল, তুই নাকি অ্যাড্রেস দিছিস, সেটা এড়িয়ে যাস কেন? বলো না ভাইয়া কেন দিছো? আনহাব কি চায় সেটা দেখার জন্য। দুটো জীবন তো নষ্ট করতে দেওয়া যাবে না। ও তোর সাথে থাকতে চাইলে মুন্নিকে ছেড়ে দিক। আর মুন্নিকে পাঠিয়েছে যাতে ও সব জেনে যায়। অদ্ভুত ভাইয়া, আহনাফ যদি মুন্নি আপুকে নিয়ে হ্যাপি থাকে তাহলে থাকতে দাও। তুমি কেন এর ঝামেলায় মাঝখানে আসছো? আগে এটা বলতো, আনহাফের নাম ধরে ডাকার সাহস কই পেলি? শুনতে পেলে দিবে 2টা। আর আনহাফ কই? কপালে 2টা চর বসিয়ে দিছে। ভাইয়া বলছি সেজন্য ভাইয়া বলতে বারণ করছে। কি? আচ্ছা, ওর মনে কি চলতেছে কি? আর আনহাফ কই? রান্না করছে। তুই একটু ওর থেকে রান্না শিখে নিস রুমাইশা। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এক না। তুই বাসায় কখনো রান্না ঘরে যাসনি, কিন্তু আনহাফ তো তোর সাহায্য করা উচিত। তোর জন্য ও পরিবার থেকে বিচ্ছেদ হয়েছে। আচ্ছা তাহলে রাখো, আমি আহনাফের কাছে যাই। হুম। রুমাইশা ফোন রেখে চুলগুলো একটা ঝুঁটি করে তারপর গায়ে ভালোভাবে ওড়না ঠিক করে নেয়। রান্নাঘরে এসে দেখে আনহাফ তরকারি কাটতেছে। বেচারা ঘেমে একাকার হয়ে গেছে। রুমাইশা গালে হাত দিয়ে আনহাফের দিকে তাকিয়ে থাকে। আনহাফ সেটা বুঝতে পেরে বলে, আমি সুন্দর, এটা আমি নিজেও জানি, কিন্তু তুমি এভাবে তাকিয়ে থেকো না প্লিজ। এতে আমি তোমাতে মুগ্ধ হয়ে পড়বো। আমি মোটেও তোমাকে দেখছি না। আমার বয়ফ্রেন্ড আছে, তোমাকে দেখতে যাব কেন? আমার চোখ এতটাও খারাপ না যে বাদরের দিকে তাকিয়ে থাকবো সব সময়। তুমি কি আমাকে বাদরের সাথে তুলনা করছো? তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল? চেহারা দেখে না। তুমি ডাক্তার, সেজন্য সবাই পাগল, কারণ মেয়েরা ডাক্তার পছন্দ করে। তুমিও তাহলে ডাক্তার পছন্দ করো? বউ বউ, আমি ঘেমে যাচ্ছি, একটু ওড়না দিয়ে তো ঘাম মুছে দিতে পারো। আমার ঠেকা পড়ে নাই, যাও ওঠো, আমি তরকারি কেটে দিচ্ছি। আচ্ছা এটা বলো কি তরকারি করবা? আলু ঝুরি করে ডিম দিয়ে রান্না করব। মাংস নাই? রুমাইশা মুখটা ছোট করে কথাটা বলে। আনহাফ রুমাইশা কাহিনী বুঝতে পেরে বলে, তোমার বাপের অনেক টাকা, আমার এত টাকা নাই যে প্রতিদিন তোমাকে মাংস খাওয়াবো। আর এটা উচিত না, প্রতিদিন এসব খাওয়া ঠিক হবে না। শাকসবজি সব খেতে হবে এখন থেকে। কখনো না, আমি ডিম মাংস মাছ এসব ছাড়া কিছু খাই না। এখন থেকে খেতে হবে। এখানে কি করছো? যাও পড়তে বসো। ওঠো, আমি তরকারি কেটে দিচ্ছি। পারবা তো? হুম। রুমাইশা এতক্ষণ মনোযোগ দিয়ে আনহাফের আলু ঝুরি করা দেখতেছিল। এর আগে কখনো সে এসব দেখেনি, করেও নাই। বাসায় কাজের মানুষ ছিল অনেক, তারাই কাজ করতো। আনহাফ সেখান থেকে উঠে গোসল সেরে নেয়। রুমাইশা হয়তো একটু আলু কাটতে 10 মিনিট সময় নিতে ফেলে, তাও আনহাফের মতো ঝুরি করতে পারে না। আনহাফ হালকা হেসে মাথা মুছে রুমাইশার কাছে আসে। এত সকালে গোসল করলে কেন? হসপিটালে যাব, দুপুরে আসবো না, সেজন্য খাবার নিয়ে যাব, ওখানে তোমরা খেয়ে নিবা। কেন, আজ কাজ বেশি নাকি? হুম, নতুন জয়েন হয়েছি যে আমি। ও। কথা বলতে বলতে হুট করে আনহাফ চিৎকার দিয়ে ওঠে। রুমাইশা, দেখে শুনে কাজ করতে পারো না? তুমি না বললে তরকারি কাটতে পারো? এখন তো ভালো করছো, তাই না? তোমার ভাই দেখলে বলবে, আহনাব, আমার বোনের থেকে তুই কাজ করে নিস। রুমাইশা নাক টেনে কাঁদতে থাকে। ডান হাতে বুড়ো আঙ্গুল অনেকটা কেটে গেছে। সে কখনো এসব করেছে নাকি? তার উপর আনহাফ এমন বকাঝকা করতেছে। আনহাফ তাড়াতাড়ি উঠে রুমাইশাকে রুমে নিয়ে যায়। হাতটা ভালো করে ড্রেসিং করে বেঁধে দেয়।
আমি ইচ্ছে করে এমন করছি নাকি? তুমি এমন আমাকে কথা শুনিয়ে দিচ্ছ কেন? মা বাবা যেমনই হোক তারাই ভালো। আমি বাসায় যাব, ওখানে আমার কোনো কাজ করতে হয় না। সরি, কিন্তু তুমি কাজ পারো না এটা বললেই হয়। মিথ্যা বলছো কেন? কতটা কেটে গেছে দেখছো তো? জন্য এইভাবে কেউ বকাঝকা করে না। ভালো মানুষেরও কাজ করতে গিয়ে ক্ষতি হয়। আর আমি তো কাজ করি নাই, সেজন্য হাত কেটে গেল, কিন্তু তুমি সে কখন থেকে বকর বকর করছো। মাপ চাই। আসলে মেয়ে মানুষ মানেই প্যাচাল শুরু। একটা কথা টেনে টেনে বড় করে দেয়। আরে এটাকে কেয়ারিং বলে গাধি, বুঝতে শেখো। কেয়ারিং বুঝি এইরকম বলে বলে হয়? জানতাম না, সরি। মাপ চাই বোন, বসে থাকো। আমি রান্না করে মুখে তুলে দিব। নিজ হাতে আর খেতেও হবে না, কেমন? আনহাব রান্না করার জন্য যায়, রান্নাঘরে যায়। রুমাইশা বিছানায় চোখ বদ্ধ করে শুয়েছিল। হুট করে বুঝতে পারে কোমরে কেউ নখ দিয়ে চাপ দিচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে দেখে আনহাব কোমরে হাত দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমাইশা ভয়ে ঢোক গিলে তুতলিয়ে বলে, আহনাফ, কি করছো? এভাবে তাকিয়ে আছো কেন? প্লিজ সরো, আমার অসহ্য লাগছে, প্লিজ সরো। হুশ, চুপ। তুমি যখন আমার সামনে থাকো তখন এক অন্যরকম মাদকতা গ্রাস করে। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে খুব। কি কি সব বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো নাকি? হাত সরাও আমার পেট থেকে, আমি কিন্তু চিল্লাতে শুরু করব। তুমি আমার ওয়াইফ, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই চিৎকার দিয়েও কোনো লাভ হবে না। আনহাব কোমর থেকে হাত সরিয়ে রুমাইশার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। তারপর আনহাব রুমাইশার কপালে একটা কিস করে ঠোঁটের দিকে তাকিয়ে যায়। ঠোঁটে হালকা স্পর্শ পেতেই রুমাইশা চোখ বদ্ধ করে চিল্লিয়ে ওঠে। কিছুক্ষণ পর চোখ খোলে, কারো অস্তিত্ব নাই। বুঝতে পেরে ভরকে যায়, দেখে আনহাব হাত মুছতে মুছতে তার দিকে এগিয়ে আসতেছে। কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? এই সময়ের মধ্যে ঘুমিয়ে স্বপ্ন দেখছো? তুমি আমার কাছে আসছিলা তাই না? আমার পেটে হাত দিছো, আমার ঠোঁট। কি? তোমার ঠোঁটে কি হয়েছে শুনি? দেখি দেখি, ঠোঁট কাটছো নাকি? রুমাইশা হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে। সে কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছে? কিন্তু কেমনে, সে তো ঘুমায়নি। তাছাড়া আনহাবকে দেখে মনে হচ্ছে কিছু হয়নি এখানে। তুমি কখন রুমে আসছো ভাইয়া? চুপ, আবার ভাইয়া বলো কেন? জামাইকে ভাইয়া বলতে নেই জানো না? আর আমি মাত্র রুমে আসছি, চলো খাবা। আনহাব একবার রুমাইশার দিকে তাকায়, পেট থেকে গেঞ্জিটা উঠে গেছে। আনহাব ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে দেয়। তারপর রুমাইশাকে নিয়ে খাওয়া দাওয়া করে হসপিটালে যায়। আনহাব রাহুলের সাথে দেখা করে নিজে কাজে চলে যায়। রাহুল রুমাইশার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে কণ্ঠে বলে, হাতে কি হয়েছে? এভাবে ব্যান্ডেজ করা কেন? কেন আবার? তোমার কথা শুনে তো আহনাফকে হেল্প করতে গেছিলাম, সাথে এখন ফ্রি হাত কাটছে আর ফ্রি কথা শুনিয়ে দিছে। ও, আমার ক্ষুধা লাগছে, খাইয়ে দে আগে। আর কাজ করার জন্য কি কাউকে রাখবি? না, তুমি ঠিক হলে আমি বাসায় যাব ভাইয়া। এখানে আহনাফ ভাইয়ের সাথে থাকবো না আমি। উনি আমার কত সিনিয়র, আমি তো 4-5 বছরের বড় কাউকে বিয়ে করতাম। কি বলিস, বিয়ে ছেলে খেলা না রুমাইশা, মেনে নে সব। আমি তো ভাবছি তুই আনহাবকে ভালোবাসছিস, এখন দেখি সব উল্টো। ব্যাপার কি? কিছু না, আমি এই সম্পর্ক রাখবো না। তাছাড়া এখানে শাকসবজি খাওয়াবে তোমার বন্ধু, এইসব মুখে যাবে না আমার। সমস্যা নাই, আমি সুস্থ হই। তারপর বাড়ি থেকে কিভাবে সবাইকে তাড়িয়ে দিতে হয় তা জানা আছে। আমাদের অফিস সম্পূর্ণ তোর নামে, তুই চাইলে এখন সবাইকে বের করে দিতে পারিস। ড্যাড কিন্তু আমার নামে শুধু বাড়িটা করেছে, বাকিটা সব তোর নামে। আচ্ছা ভাইয়া, এটা বলো আমাকে বিয়ে দেওয়ার কারণ কি ছিল? মা তো এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মানুষ না, যতই খারাপ হোক কখনো বিয়ের কথা বলে নাই। ছেলের নাম কি ছিল, চিনিস তাকে? হ্যাঁ, রকি। ওইটা মায়ের বান্ধবীর ছেলে। তোর বিয়ের পর অর্ধেক সম্পত্তি তোর জামাইয়ের নামে হবে, সেজন্য মা বিয়ে দিলে নিজের নামে সব করতে চাইছিল। মানে? তার মানে আহনাফ ভাইয়া আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে? পাগলের মতো কি বলতেছিস? ও তোকে ওখান থেকে বাঁচাতে বিয়ে করেছে, ওকে ভুল বুঝছিস না। ও জানেও না সম্পত্তি কার নামে। রাহুল রেগে কথাটা বলে। রুমাইশা পাত্তা দেয় না সে দিকে। আর এখন একটা লক্ষ্য, পড়াশোনা করে বড় হতে হবে। 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পত্তি তার বাবার নামেই থাকবে। আর এর আগে বাবা মা মারা গেলে মা ভোগ করতে পারবে। আর 18 বছর পূরণ হলে সব রুমাইশার নামে চলে আসবে। ভাইয়া, আমাদের বাবাকে এখানে নিয়ে আসতে হবে। বাবা অসুস্থ, মা যদি বাবাকে মেরে ফেলে? দেখো, মা সম্পত্তির জন্য তোমাকে মারার চেষ্টা করছে, বাবাকেও মেরে ফেলতে দুবার ভাববে না। ও নো, আমার মাথায় ছিল না এই কথাটা।
আমি তো যেতে পারবো না। আনহাপের কাজের জন্য ব্যবস্থা তুই একা যাবি। হ্যাঁ, একা ঘোরার অভ্যেস আছে আমার। তুই তাহলে থাক, আমি এটিএম কার্ডে লাখ দুয়েক আছে, এটা দিয়ে আমি চলবো। তোর কার্ড তো নাই, লাগলে বল, আমি আজ বাড়ি ফিরবো। আমার ভয় হচ্ছে তোর কিছু না হয়ে যায়। কিচ্ছু হবে না, টাকা নিবি নাকি বল। হসপিটালের বিল দেওয়া হয়নি, সব তো আনহাপ দিছে, টাকা ওরে দিস। ওকে, রাতে আমি বাসায় যাব, এখন একটু বাসায় গিয়ে ঘুমায় নেই। আচ্ছা। বাসায় এসে রুমাইশা শুয়ে পড়ে। ঠিক একইভাবে বুঝতে পারে কেউ গলায় কিস করতেছে। হালকা কেঁপে ওঠে, অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। কিন্তু না, স্পর্শ গভীর হতে থাকে। চোখ মেলে তাকিয়ে দেখে কেউ নেই। নিজেই নিজের মাথায় চুল টেনে বলে, বাল হচ্ছে কি আমার সাথে? আমি কি আহনাফকে নিয়ে বেশি বেশি ভাবছি? এই ছেলেটা আমাকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। কি হয়েছে? দরজা খোলো। কতবার ফোন করছি, ফোন রিসিভ করো না কেন? মরার মতো ঘুমিয়ে আছো নাকি? সরি, আসছি আমি। রুমাইশা ফোনটা কান থেকে নামিয়ে উঠে পড়ে। আনহাপ কয়েকবার ফোন করেছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। তুমি এই সময় বাসায়? সকালে না বললে আজ দুপুরে বাসায় আসবে না? কয়টা বাজে? রুমাইশা মুখে হাত দিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করে। আনহাপ একবার রুমাইশার দিকে তাকিয়ে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে, তারপর চোখ মেরে বলে, এইভাবে কখনো আমার সামনে এসো না বউ। বউ, তুমি আমার পবিত্রতা, আমার আসক্তি হতে পারে। ভুল কিছু করে ফেলবো, তাই আমার সামনে আসার আগে নিজেকে পরিপাটি করে নিও। মানে ছাড়ো আমাকে, এইভাবে জড়িয়ে ধরার কি আছে? আমি নেশা না যে আমার প্রতি আসক্ত হয়ে পড়বে। এইভাবে একটা ছেলের সামনে আসলে ছেলেটা তো জড়িয়ে নিবেই। অন্য ছেলে হলে গোসল করিয়ে নিত। হোয়াট? রুমাইশা চোখ বড় বড় করে কথাটা বলে। আনহাপ হালকা হেসে কপালে একটা কিস করে, তারপর কোমরে চাপ দিয়ে ছেড়ে দেয়। রুমাইশা নিজের দিকে তাকিয়ে ভরকে যায়। গায়ে ওড়না নেই, বিড়বিড় করে বলে, তো কি হয়েছে? এখানে তো কেউ নাই, গায়ে ওড়না দিয়ে থাকতে হবে কেন? বাসায় আমি তো এইভাবেই থাকি। টিভিতে দেখায় কেমন ড্রেস পরে থাকে নায়িকারা, আর আমি ওড়না পরি নাই, সেজন্য এত কিছু? আগে অবিবাহিত ছিলে, কিন্তু এখন তুমি বিবাহিত। তখন বাসায় তোমার ভাই আর বাবা ছাড়া কেউ থাকতো না। কাজের লোকরা সব মেয়ে মানুষ, আর এখানে তুমি ছাড়া একটা পুরুষ মানুষ আছে। তো আসলেই তো, জামাই হয়ে কিন্তু সেই অধিকার তো পাইনি। যদি পেতাম তাহলে জামা না পরে থাকলেও কিছু বলতাম না। অসভ্য। অসভ্য কাকে বলে বুঝিয়ে দিব নাকি? এত কথা না বলে যাও, গোসল করে রেডি হও। আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে হসপিটালে যাব। যাচ্ছি, এখানে থাকার ইচ্ছে নাই আমার। বাসায় যাওয়ার পর আর আসবো না, যাও। মেয়ে মানুষের এত রক্ত গরম কেন? মেয়ে মানুষকে সবসময় ঠান্ডা থাকতে হয়, বুঝলে? না হলে তারা সংসার করতে পারে না। মেয়েরা সব সময় কেন চুপ থাকবে বলবা? ভুল না করেও ক্ষমা চাইতে হয়। আমরা মেয়েরা কি এত সস্তা? জানি না। আনহাপ বিরক্ত হয়ে যায়, কিছু বলে না। রুমাইশা গোসল করে খাবার খায়, তারপর আনহাপের দিকে তাকিয়ে থাকে। আনহাপ বুঝতে পারে রুমাইশা কিছু বলবে, সেজন্য বলে, কি বলবা বলো? আমাকে এত দেখতে হবে না, চোখ দিয়ে কি গিলে খাবা? এইভাবে নজর লাগালে আর কেউ তাকাবে না। সব সময় তোমার এইসব না বললে হয় না? ভাইয়ার চিকিৎসা করার জন্য এত টাকা খরচ হয়েছে। কেন? বলো কত? বর্তমানে সব মিলিয়ে 30,000 খরচ হয়েছে। আরও থাকবে, খরচ হবে, কারণ বেড ভাড়া তো দিতে হবে। তাছাড়া ডাক্তার দেখছে, রক্ত দিতে হচ্ছে। রক্ত ফ্রি দেয় না কেউ, একটা প্যাক 1,500 টাকা নিচ্ছে। খুব তো বলছিলে ভাইয়া নাকি গুরুতর আঘাত পায়নি, এখন 15 দিনেও তো বেড থেকে উঠতে পারবে না। সব মিলিয়ে কত টাকা লাগতে পারে? 50,000-এর মতো লাগবে। 7 দিন পর বাসায় নিয়ে আসবো, ওকে? আচ্ছা। রুমাইশা রেডি হয়ে নেয়, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে আনহাপ বলে, ট্রেনে যাবা নাকি বাসে? গাড়িতে যাব। এতখানি রাস্তা আমি বাস ট্রেন কিছু দিয়ে যেতে পারবো না। এই তো গাড়ি আসছে। ভাইয়ার খেয়াল রেখো, আসি আমি। সাবধানে, কিছুর প্রয়োজন হলে ফোন দিও, আর পৌঁছে জানিয়ে দিও। কি হয় না হয় সবটা জানিও। আনাফ, আমাকে একটা কিস করবা? রুমাইশা কথা শুনে আনহাপ কেসে ওঠে। মেয়েটা কি আবদার করতেছে ওর থেকে? মানে রুমাইশা কি ঠিক আছে? আনহাপ অবাক হয়ে বলে, কি বললে আবার বলো তো? বললাম আহনাফ, আমাকে একটা কিস করবা। কিস বোঝো না? চুমু দিবে কি একটা? কোথায়? আনহাপের এমন কথা রুমাইশা রেগে যায়। কোথায় সেটা বলতে হবে নাকি? রুমাইশা রেগে চিল্লিয়ে বলে, আমার মাথায়। আজব তো, কোথায় সেটা বলতে হবে না নাকি? নয়তো আমি আবার
ঠোঁটেও দিতে। অসভ্য, আমি গেলাম, ভালো থেকো, বেঁচে থাকলে কথা হবে। রুমাইশা যেতে চাইলে আনহাব নিজের দিকে টেনে আনে, তারপর কানে ফিসফিস করে বলে, এত রাগ ভালো না বৌজান, হুট করে এমন একটা আবদার করে বসলে, সেজন্য আমি কিছুটা চমকে গেছি, বুঝলে? চলো, তোমার ভাবনা সত্যি হোক। প্রয়োজন নেই। এই নাও, এখানে 50,000 টাকা আছে। ভাইয়ের জন্য খরচ করছিলা, সেটা দিয়ে দিলাম। আর টাকা লাগলে আমাকে বলিও। রাস্তায় মানুষ আছে, ছাড়ো আমাকে। আনহাব কপালে একটা কিস করে ছেড়ে দেয়। টাকাটা নিয়ে নেয় কিছু না বলে, কারণ সে নিজেই অন্যের থেকে টাকা ধার নিয়েছিল। আনহাব ফোন বের করে মুন্নির কাছে ফোন দেয়। মুন্নি, বিকেল 5টার সময় দেখা করো। আগে যেখানে দেখা করতাম সেখানেই দেখা করব। একা আসবা, কাউকে নিয়ে আসার প্রয়োজন নাই। আনহাব বেশি কথা না বলে ফোনটা রেখে দেয়। একবার রুমাইশার গাড়ির দিকে লক্ষ্য করে, চোখের পলকে অনেকটা পথ চলে গিয়েছে। আনহাব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কি করবে বুঝতে পারতেছে না। 3 বছরের ভালোবাসা তাকে কি ঠকাবে? আর এদিকে রুমাইশার রাহুলের বোন। রুমাইশাকে ডিভোর্স দিলে মেয়েটা একটা পদবি পাবে, ডিভোর্সি, যা সমাজের জঘন্য কাজ। সবাই ভাবে যারা ডিভোর্সি তারা খারাপ। আনহাব হসপিটালে ফোন দিয়ে সব কিছু কথা বলে, তারপর ঘুমের মেডিসিন নিয়ে ঘুমানোর জন্য বিছানায় যায়। এই সময় মাথা গরম করলে চলবে না, একটু ঘুমানো প্রয়োজন। উফ, কেন যে না বুঝে বিয়ে করছিলাম। আচ্ছা, আমি রোমাইশাকে বুঝিয়ে ডিভোর্স দিব কি, নাকি মুন্নিকে ছেড়ে দিব? আনহাব কেঁদে ওঠে, তার কিছুই ভালো লাগতেছে না। সিদ্ধান্ত নিতে গিয়ে সবসময় ভুল করে সে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে। মা বাবার সাথে কথা না বললে সে থাকতে পারে না। সব তোমার জন্য, সব তোমার জন্য। তোমাকে বিয়ে না করলে আমি মা বাবার সাথে ভালো থাকতাম। কেন তোমাকে বিয়ে করতে গেলাম? আল্লাহ একটা পথ দেখাও। আনহাব বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে সে। আর এদিকে আনহাব ঘুম থেকে উঠতে পারে না দেখে আজ দেখাও করতে পারে না। রাত 8টার সময় ঘুম ভেঙে যায় তার। ফ্রেশ হয়ে রাহুলের কাছে যায়। শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসি। আহনাফ নিশ্চয়ই মা বাবার জন্য কষ্ট পাচ্ছে। সম্পর্ক এইভাবে শেষ হবে বুঝে উঠতে পারিনি হয়তো। আচ্ছা, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। বুঝিয়ে বললে কি আহনাফের মা বাবা আমাকে মেনে নিবে না? সন্ধ্যা 7টার সময় আনহাবদের বাসার সামনে এসে গাড়ি থামায়। এখান থেকে তাদের বাসায় যেতে 30 মিনিটের মতো লাগবে। ড্রাইভারকে টাকা দিয়ে আনহাবদের বাসার গেট নক করে। 2তলা বাড়ি তাদের। সেখানে রুমাইশাদের বাসাও 2তলায়। কিন্তু যে দেখবে সে চোখ ফেরাতে পারবে না। বিশাল জায়গা নিয়ে নিজেদের বাড়ি বানানো হয়েছে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। সামনে রুমাইশাকে দেখে বলে, কি চাই এখানে? আপু, আগে ভেতরে আসি, নাকি বাইরে দাঁড় করিয়ে সব শুনবেন? ও হ্যাঁ, আসো, ভিতরে আসো। আব্বুর কাছে আসছো কি? আব্বু তো বাসায় নেই। না, সবার সাথে একটু কথা বলবো। আপনি আমাকে হয়তো চিনবেন না, কিন্তু আপনার বাবা মা আমাকে চিনবে। আরোহী, কে আসছে মা? একটা মেয়ে আম্মু, তোমাদের সাথে নাকি দরকার আছে। এইদিকে আসো, চিনো নাকি দেখো। এই মেয়ে আসো, ভিতরে এসে আগে বসো। তুমি? আহনাফ কোথায়? আবার কেন আসছো এই বাড়িতে? আমি না তোমাদের বারণ করছি? এই বাড়িতে আর কখনো আসবে না। তোমাদের দুজনের মুখ আমি দেখতে চাই না আর। মালিহা খান বসার ঘরে আসার সময় রুমাইশাকে দেখে কথাটা বলে। রুমাইশাকে দেখে অনেকটা রেগে যায় তিনি। একে তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে পারে নাই, তার উপর ছেলে তার হাঁটুর বয়সের মেয়েকে বিয়ে করেছে। আরোহী মায়ের রাগ দেখে বলে, আম্মু, মেয়েটা কে? তুমি চিনো নাকি? চিনব না কেন? কোনো ফকিন্নির মেয়ে দেখো না আমার ছেলের গলায় ঝুলিয়ে পড়ছে। সুন্দর ছেলে দেখলেই এদের লোভ জাগে। মানে ও রুমাইশা? আর ভাইয়া এমন পিচ্চি মেয়েকে বিয়ে করছে? এই মেয়ে, কথা বলছো না কেন? এখানে কি জন্য আসছো? লজ্জা করে না এখানে আসতে? আমাকে মাফ করবেন আন্টি, আপনার ছেলে আপনাদের জন্য মন খারাপ করে থাকে, কষ্ট পান উনি। হয়তো আপনাদের খুব ভালোবাসে, তাই দয়া করে ওনার সাথে কথা বলুন। এই জন্য তুমি আমাদের বাসায় আসছো? যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে আমাদের না জানিয়ে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করলো। আপনি রাগ করবেন না দয়া করে। আসলে আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে ছিল না, হুট করে এমনটা হয়ে গেছিল। এই বাড়ি থেকে বেরিয়ে যাও মেয়ে, তোমার মুখ দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আচ্ছা, আগে আমার কথা শুনেন দয়া করে। আচ্ছা, আমি কোন দিকে কমতি আপনার ছেলের জন্য বলেন? আমি কি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য না? দেখো রুমাইশা, তুমি ভাইয়ার থেকে অনেক ছোট। আমাদের ফ্যামিলির এত কম বয়সের মেয়েদের কেউ বিয়ে করে না।
তাছাড়া আম্মুদের সময় কম বয়সের মেয়েদের বিয়ে হতো, তাও আম্মু ইন্টার শেষ করে বিয়ে করছে। তো আপু, আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, পড়াশোনা আমি ছেড়ে দেইনি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ওকে? আর বিয়ে তো হয়েছে, তাহলে রাগ করে থাকার কি আছে? তো যাও, সংসার করো। এখানে কি করছো? জামাইয়ের অনুমতি নিয়ে আসছো তো? দয়া করেন মা, আপনার ছেলে আপনাদের জন্য কষ্ট পায়, সেজন্য আমার এখানে আসা, নয়তো আসতাম না। এসব অপমান হওয়ার ইচ্ছে আমার নেই। বাহ, এইটুকু মেয়ে দেখি ভালোই পটর পটর করতে পারে। ভাইয়া যে তোমাকে কি দেখে বিয়ে করছিল? আর শোনো, ভাইয়া তোমাকে পছন্দ করে না। ভাইয়ার জিএফ আছে। মালিহা খান মেয়ের দিকে তাকায়। আনহাফ রিলেশন করতো, তাহলে এই মেয়েটাকে কেন বিয়ে করলো? এটার সুযোগ এই মেয়েকে তাড়িয়ে দেওয়ার, সেই ভেবে বলে ওঠে। আচ্ছা, তুমি কি চাও আমরা আহনাফের সাথে সব সম্পর্ক ঠিক করে নেই? হ্যাঁ আন্টি, আমি তো এটাই চাই। এই 2টা দিন আপনার ছেলে শান্তিতে ঘুমাতে পারে নাই, আপনাদের জন্য মন খারাপ করে বসে থাকে। দেখো, তোমাকে তো আহনাফ ভালোবাসে না, আর আহনাফের নাকি রিলেশন আছে, তো তুমি আহনাফকে ছেড়ে দাও। রুমাইশা চমকে ওঠে। এই মহিলা কি বলে? ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছে নাকি? যতই হোক, সে তো আনহাফকে ভালো আর কিছু ভাবতে পারে না সে। তার আগে মালিহা খান কিছুটা জোরালো কণ্ঠে বলে। তুমি যতদিন আহনাফের সাথে থাকবে ততদিন আমরা আহনাফকে এই বাড়িতে ঢুকতে দিব না। আর ওকে বলে দিও, আমরা মরে গেলেও এই বাড়িতে পা যেন না রাখে। আন্টি এসব কি বলছেন? এমন করবেন না প্লিজ, এসব বলবেন না। আচ্ছা, আপনি কি চান তাই হবে, তবু আনাফের সাথে এমন করেন না। তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও, আর তারপর থেকেই আহনাফের সাথে আমাদের সম্পর্ক আগের মতো হবে। আর হ্যাঁ, এটা যেন আহনাফ না জানে, তাহলে কিন্তু ভালো হবে না। আমি একজন শিক্ষিকা, তবু আপনি এইসব বলছেন? শুনেছিলাম আপনারা অনেক ভালো মনের মানুষ, কিন্তু ভালো না খারাপ সেটা ফ্যামিলি প্রবলেমের সময় বোঝা যায়। তোমাকে এত কথা কেউ বলতে বলেছে নাকি? আমার ছেলের যোগ্য বউ হতে পারবা না তুমি। আমি একজন ডাক্তার বউ নিব, শুনে রাখো। আন্টি যোগ্যতার কথা বলবেন না, টাকা পয়সা আমাদের কম নাই। আপনি বিজনেসম্যান রায়হান চৌধুরীকে চেনেন? আমি ওনার মেয়ে। এসব টাকা পয়সা আমার হাতের মোয়া। হঠাৎ রুমাইশার গালে একটা চর বসিয়ে দেয় মালিহা খান। রাগে ওনার চোখ লাল হয়ে আসে। রায়হান চৌধুরী এই নামটা সে সহ্য করতে পারে না। আর নামের আসল মালিকের মেয়ে রুমাইশা, তাকে কিভাবে সহ্য করবে? মালিহা খান রুমাইশাকে বাড়ির দরজা টেনে আনে, তারপর ধাক্কা দিয়ে বের করে দেয়। আর দরজা লাগিয়ে দেওয়ার আগে বলে, তোমার বড়লোক বাবাকে বলো মালিহা নামের কাউকে চিনে নাকি, তাহলে বুঝবে তুমি আমার বাড়ির বউ হতে পারবে নাকি। ভুলেও এই বাড়িতে পা রাখার চেষ্টা করবা না। আমার ছেলে যদি তোমার জন্য মরেও যায়, তবুও তোমাকে আমি এই বাড়ি উঠাবো না। রুমাইশা থতমত খেয়ে যায়। হুট করে এমন ব্যবহার করবে সে আশা করেনি। তবে এটুকু বুঝতে পারে তার বাবাই আর এই মালিহা খানের একটা সম্পর্ক আছে। রুমাইশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় এখন রাত 8:30। সেই কখন থেকেও বাহিরে আছে, বাসায় যেতে ইচ্ছা করতেছে না। এই মেয়ে, এখানে এখনো বসে আছো কেন? আমি বললাম না এই বাড়ির আশেপাশে তোমাকে দেখতে চাই না। মালিহা বাড়ির বাইরে একটু বের হয়েছিল, তখন দেখে রুমাইশা একটা গাছের নিচে বসে আছে। রুমাইশা বসা থেকে উঠে দাঁড়ায়। না, এমনি বাসায় যেতে ইচ্ছে করছে না, সেজন্য। কি ব্যাপার, বউ বানিয়ে নেওয়ার জন্য আসলেন নাকি? রুমাইশা, শোনো মেয়ে, তোমাকে আমি কখনো এই বাড়ির বউ বানাতে পারবো না। তুমি আমার সত্ত্বে রাজি হও, আমি এখনই আমার ছেলের সাথে যোগাযোগ করব। আর আপনার ছেলে যদি আমাকে চায়? তাহলে আমার অসুবিধা নাই, কিন্তু এই বাড়ির মুখ তোমরা চোখে দেখবা না। তবে সত্যি কথা বলি, যদি আহনাফ তোমার সাথে সংসার করে, তাহলে নিজেকে শেষ করে দিব। দায়ী থাকবে তুমি আর তোমার বাবা। রুমাইশা অবাক হয়ে যায়, এখানে ওর বাবাকে টানছে কেন? রুমাইশা অনেক কিছু বুঝে ধীর কণ্ঠে বলে, আপনি আপনার ছেলেকে মেনে নেন, আগের মতো কথা বলেন। আমি আপনার ছেলের জীবন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে সরে গেলাম, আর কখনো স্বামী হিসেবে আহনাফ ভাইয়াকে মানব না। গুড গার্ল, বাবার মতো একরোখা হওনি। দোয়া করি ভালো কিছু করো, কিন্তু অভিশাপ দিলাম আমার ছেলেকে কখনো পাবে না। ভাগ্য আমার মা বেঁচে নাই, ভালো হয়েছে। নয়তো মা এভাবে কাউকে অভিশাপ দিলে কষ্ট হতো আমার। মা নাই তাই ভাবতাম মা অনেক ভালো হয়, আদর স্নেহ করে, কিন্তু আজ জানলাম সৎ মায়ের মতো সব মা। রুমাইশার কথাটা বলে কেঁদে দেয়। একজন মা এইভাবে অভিশাপ দেয় সেটা তার জানা ছিল না। তার জন্মের সময় মা মারা গেছে, আর মায়ের বান্ধবীকে বাবা হিসাবে গ্রহণ করেছে। কিন্তু যখন নিজের যমজ ছেলে মেয়ে হলো, তখন থেকে তাদের সহ্য করতে পারে না। মালিহা খান কিছুটা চমকে ওঠে। রুমাইশার মা মারা গেছে? তোমার মা বেঁচে নেই? এসব আপনার না জানলেও চলবে, তবে জানি না আমার বাবাইয়ের উপর আপনার এত রাগ কেন। কিন্তু একটা কথা জেনে রাখুন,
আমার বাবাই মৃত্যুর সাথে, ওনার মরা বাঁচা সবটা আল্লাহর হাতে। এমনটাই হওয়ার কথা তো, আগে না হয়ে এখন হয়েছে। আমার ছেলের থেকে দূরে থাকো, আর কিছু বলবা না। রুমাইশা মাথা নাড়িয়ে বোঝায় আচ্ছা। রুমাইশার সামনে মালিয়া খান আনহাফের কাছে ফোন দেয়। আনহাফ মায়ের ফোন পেয়ে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। মম, কেমন আছিস বাবা? বৌমা কেমন আছে? বৌমাকে নিয়ে বাসায় আসিস। সেদিন তোর বাবা রেগেছিল, সেজন্য এমন ব্যবহার করছে। জানিস তো তোর বাবা কতটা রাগী। অনেক ভালো আছি মম। তোমার সাথে কথা হওয়ার পর ভালো না থেকে কি থাকা যায়? আচ্ছা মম, আমার এখন ছুটি নাই, 10-12 দিন পর যাব। তোমার বৌমাও এখানে তোমার বৌমাও এখন এখানে নাই, ও একটু কাজে বাসায় গেছে। আচ্ছা বাবা, তাহলে তখনই আসিস। বাবার কাছে ফোন দিয়ে কথা বলিস। আচ্ছা মম। আরোহী কেমন আছে? ভালো আছি সবাই। আরও কিছুক্ষণ কথা বলে মালিহা খান ফোনটা কেটে দেয়। তারপর রুমাইশার দিকে তাকিয়ে বলে, টাকা দিয়ে সব কিছু হয় না মেয়ে। টাকার উপর শুয়ে না থেকে মানুষকে বিলিয়ে দাও, দেখবা তোমাদের জন্য মানুষ দোয়া করবে। টাকার বড়াই তো খুব দেখালে। তো তোমার বাবা নাকি মৃত্যু সাথী, তাহলে বাঁচিয়ে তোলো। শুনুন, অনেকক্ষণ থেকে আপনার এসব কথা শুনছি। আমাদের যে টাকা আছে, যত দান করা প্রয়োজন তার থেকে বেশি দান করি আমরা। আর এখানে যে স্কুল আছে, এটা আমাদের জায়গা। মানুষকে জানিয়ে দান করাকে দান বলে না, ওইটা মানুষ দেখানো বলে। রাগ লাগে। একটা সময় আমি কাঁদছিলাম। আসল কথায় আসি, তুমি আহানাফকে জানিয়ে দাও তুমি তাকে চাও না, তার সাথে তোমার সব সম্পর্ক শেষ। তুমি বলবা যে আহানাফ, তুমি আমার থেকে নিচু ফ্যামিলির, আমাকে চালানোর ক্ষমতা তোমার নাই। আপনি কি আমাকে আহনাফের কাছে খারাপ বানাতে চাচ্ছেন? আমি যা বলছি শুনবা, নাকি মৃত্যু। রুমাইশা বুঝে নেয় মালিহাটা তার উপর ক্ষিপ্ত। সে অন্য কিছু না বলে জোরে একটা শ্বাস ফেলে। তারপর হাঁটতে থাকে বাড়ির পথে। প্রায় 9টার পর সে বাড়িতে যায়। গিয়ে দেখে মানুষের ভিড় লেগে গেছে। ভুরু কুঁচকে ফেলে রুমাইশা। আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? কিছুই বুঝতে পারে না। রাত 9টার সময় বাড়িতে এত মানুষ কেন? আপু, বাবা। কি হয়েছে ভাই? তুই এভাবে কান্না করছিস কেন? আর বাড়িতে এত মানুষ কেন? আজকে অনুষ্ঠান নাকি? আর অনুষ্ঠান হলে তুই কাঁদবি কেন? আপু, বাবা আর নেই, বাবা মারা গেছে। রুমাইশা গেটে দাঁড়িয়েছিল। তখন পারভেজ দৌড়ে আসে। আর রুমাইশার কাছে এসে, পারভেজ রুমাইশার সৎ মায়ের ছেলে। পারভেজের কথা শুনে রুমাইশা দৌড়ে বাবার রুমে যায়। বাবাই? রুমাইশা ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ছটপট করা শুরু করে দেয়। বাবার লাশ জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। বাবাই, ও বাবাই, কথা বলো না প্লিজ। বাবাই, ও বাবাই, ওঠো না। তুমি কি তোমার মার উপর রাগ করে থাকতে পারো? বাবাই, কথা বলো প্লিজ। ও বাবাই, ওঠো। তোমার মা তো কান্না করছে। বাবাই, ও বাবাই, আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। আপু, বাবাই আর কথা বলবে না আপু। বাবাই তো আল্লাহর কাছে চলে গেছে। আপু, বাবাইকে এইভাবে ঝাঁকুনি দিস না, বাবাই কষ্ট পাবে তো। আহারে, মেয়েটার জীবনটাই এমন হতে হলো। জন্মের পর থেকে মাকে কাছে পায়নি, এখন আবার বাবাকে হারিয়ে ফেললো। হ্যাঁ রে, সৎ মায়ের নাকি অত্যাচার করতো। এখন তো বাপটাও মারা গেল। এখন তো দেখা যাবে বাড়িতে জায়গা হবে না মেয়েটার। চারিদিকে বিভিন্ন কথা উঠতে থাকে। কেউ কেউ রুমাইশার কান্না দেখে তারাও কান্না করে দেয়। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে আসে। লাশ নিয়ে যাবে বুঝতে পেরে রুমাইশা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমার বাবাই কোথাও যাবে না। আমার বাবাই ঘুমিয়ে আছে। বাবাই তার মায়ের উপর অভিমান করছে। আমার বাবাই আমাকে ছেড়ে যেতে পারে না। ও বাবাই, কথা বলছো না কেন? বাবাই, দেখো না, তোমার এই বদমাইশ লোকগুলো নিতে আসছে তোমাকে। আপু, পারভেজ চিৎকার দিয়ে ওঠে। রুমাইশা বেড থেকে পড়ে যায়। কয়েকজন মহিলা এগিয়ে আসে। রুমাইশাকে একটা বিছানায় শুইয়ে দেয়। মেয়েটার সেন্সলেস হয়ে পড়েছে। রুমাইশার বাবা মারা গেছে সেই দুপুরে, অথচ রাহুল বা রুমাইশা কাউকে এই খবর দেওয়া হয়নি। হইল চেয়ারের উনি চলাফেরা করত। প্রায় বছর দুয়েক আগে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বিছানায় পড়েছিলেন। হাঁটাচলা করতে পারতেন না তিনি, কিন্তু কথা বলা, নিজে খাওয়া সব করতেই পারতেন। বাবাই, আমি বাবাইয়ের কাছে যাব। বাবাই, তুমি আমাকে সাথে নিয়ে নাও। এই স্বার্থপর দুনিয়ায় আমি থাকতে চাই না। এই স্বার্থপর দুনিয়া আমার জন্মের সময় মাম্মামকে ছিনিয়ে নিছে, এখন তোমাকেও নিয়ে গেল বাবাই। ও বাবাই, আমার সাথে কেন এমন হয়? প্রায় 1 ঘন্টা পর রুমাইশা সেন্স ফিরে আসে। আর সাথে সাথে আবারও কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলে। মাথায় চুল খামছে, পাগলের মতো আচরণ করে। বাবাইকে মাটি দেওয়া হয়েছে, অথচ রাহুল শেষবারের মতো বাবাইকে দেখতে পারলো না। রুমাইশা নিজেও ফোন করে জানাতে পারলো না যে সেখানে রুমাইশার বাবাকে কবর দেওয়া হয়েছে। সেখানে গিয়ে মাটি আশ্রে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, বাবাই,
তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, তাহলে আজ কেন তোমার কথা রাখতে পারলে না বাবাই? তোমরা আমাকে কেউ ভালোবাসো না বাবাই, কেউ না। আরও 1 ঘন্টা সময় কেটে যায়। কেউ রুমাইশাকে কবরস্থান থেকে সরাতে পারে না। আস্তে আস্তে সবাই চলে যায়, শুধু থেকে যায় পারভেজ। পারভেজ রুমাইশার কাঁধে হাত দিয়ে মাটিতে বসে জড়িয়ে ধরে রুমাইশাকে। এইভাবে কাঁদিস না, তুই তো অসুস্থ হয়ে পড়বি। আমার ফোন মা কেড়ে নিয়েছিল আপু, সেজন্য কাউকে জানাতে পারিনি। আমাকে ক্ষমা করে দে আপু। এই পৃথিবীর কোনো মানুষ ভালো না, সবাই স্বার্থপর, নিজেরা নিজেদের সুখের ঠিকানা খুঁজে নেয়, বাকিদের দিয়ে যায় বুক ভরা যন্ত্রণা। একটা বার তারা ভাবে না তাকে যারা ভালোবাসে তারা তাকে ছাড়া কিভাবে বাঁচবে। আপু এসব বলতে নেই। বাবাই কি ইচ্ছে করে মারা গেছে বল? আল্লাহ তো বাবাইকে নিয়ে গেছে। এভাবে ভেঙে পড়িস না। ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখ। বারবার ফোন বাজায়। পারভেজ রুমাইশাকে ধাক্কা দেয়, ঢলে তার গায়ে পড়ে যায়। আবারও সেন্স হারিয়ে ফেলেছে। পারভেজ রুমাইশাকে কোলে নিয়ে রুমে যায়, বিছানায় শুয়ে দিয়ে সোফায় নিয়ে গা এলিয়ে দেয় নিজের। তারও তো খুব কান্না পাচ্ছে। ছেলে মানুষের কান্না করতে নেই কেন? কেন তারা কান্না করতে কষ্টগুলো হালকা করতে পারে না? বাবাই, তুমি আপুকে ছেড়ে কেন গেলে? আপুর তো তুমি আর ভাইয়ের ছাড়া কেউ নেই। মামনি তো আপুকে কষ্ট দেয়। আপু এখন তোমাকে ছাড়া কিভাবে থাকবে? আবারও ফোনটা রিংটোন শুনতে পায় পারভেজ। রুমাইশা পকেটে ফোন আছে, আর পারভেজ ফোনটা বের করে নাম্বার দেখে রিসিভ করে। এই মেয়ে, তোমার কি সমস্যা? হ্যাঁ, প্রায় 100 বার ফোন করছি। ফোন ব্যবহার করো কিসের জন্য? যদি সময় মতো ফোন রিসিভ না করতে পারো। আমি পারভেজ, রুমাইশা আপুর ছোট ভাই। কিন্তু আপনি কে ভাইয়া? হায় রে, ফোনটা রিসিভ হলো, তাও আবার শালাবাবু রিসিভ করলো। আমি আহনাব, তোমার রাহুল ভাইয়ার বন্ধু। তোমার আপু কই? রাত 12টা থেকে 13টা বাজতে চললো, তো তোমার আপু কি বেঁচে আছে? তোমার রাহুল ভাইয়া নাকি ফোনে পাইনি ওকে? আপু ঘুমাইছে, সকালে আপুর ঘুম ভাঙলে আপনি কথা বলে নিন। আর ভাইয়া, রাহুল ভাইয়া কেমন আছে? তোমরা মারার চেষ্টা করে আবার শুনতে চাচ্ছ কেমন আছে? আচ্ছা, রাহুল তো অফিসে কাজ করতো, তাহলে কেন মারার চেষ্টা করলে তোমরা? ও তো বসে বসে খেত না। আমি না, মামুনিকে মারতে চাইছিল। আমি তো আপনাকে আগে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে আপনি রাহুল ভাইয়াকে ফোন করে সাবধান করবেন, কিন্তু না, আপনি তা না করে এখনই চলে আসছিলেন। ও, তার মানে তুমি ফোন করছিলা? কিন্তু তুমি তো সেটা রাহুলকেও বলতে পারতে। যদি বলতে ভাইয়া মা তোমাকে মেরে ফেলতে চায়, তাহলে তো হয়ে যেত। ভাইয়াকে বলছিলাম, ভাইয়া মজা ভেবে উড়িয়ে দেয়। আমি কি করব? ভাইয়া বলে সৎ হোক মা তো, তাই আপনাকে জানিয়ে দিয়েছিলাম। রুমাইশা আপু মরার মতো ঘুমিয়েছিল, তাই আপুকে বলতে পারে নাই। তাছাড়া মেয়েদের রুমে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ আমাদের। বাহ, ভালো। সেসব বাদ দাও। তুমি এত রাতে রুমাইশার রুমে কি করছো? বাবা, পারভেজ বলতে গিয়ে থেমে যায়, ভাবে এখন না, বলা উচিত না। রাহুল ভাইয়া তো অসুস্থ, বাবাইয়ের মৃত্যুর খবর পেলে আবারও অসুস্থ হয়ে পড়বে। সেই ভেবে আর কথা না বলে ফোনটা রেখে দেয়। তা তোমার ফোনের কথা মনে হয়েছে শেষমেশ? আমি ভাবছিলাম আমার সাথে সাথে তুমি ফোনের কথা ভুলে গেছো। সকাল 9টার সময় রুমাইশার ঘুম ভেঙে যায়। রাতে পারভেজের ঘুমে একটা ইঞ্জেকশন দিয়ে রাখছিল। রুমাইশা একবার সোফায় চোখ বুলায়, পারভেজ এলোমেলো হয়ে শুয়ে আছে। ফোন চেক করার পর দেখে রাহুল আনহাফ কয়েকবার ফোন করেছে, তাই ভাইয়ের সাথে হালকা কথা বলে আনহাফকে ফোন দেয়। না, মনে পড়ে নাই। কাউকে কি মনে পড়া খুব দরকার নাকি? আপনাকে কিছু কথা বলার ছিল ভাইয়া। বলো। আমি ডিভোর্স চাই। আমার থেকে আপনি 10 বছরের বড়, আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি। তাছাড়া আপনার জিএফ আছে সেটা আমি জানি, আর আর আমাকে আমার মতো ভালো রাখার ক্ষমতা আপনার নাই। আমি যেইভাবে চলাফেরা করি তা আপনি দিতে পারবেন না। কি বলছো ভেবে দেখছো? পাগল হয়েছো নাকি তুমি? একটা কথাও না। সকাল সকাল কি নেশা করছো? মা বাবা আমাদের সম্পর্ক মেনে নিছে। ভালো, বাট সরি ভাইয়া, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারলাম না। আমি ঢাকায় গিয়ে ভাইয়াকে আমার কাছে নিয়ে আসব। তুমি ভেবে বলছো? হুম। আনহাফ আর কিছু বলল না, ফোনটা কেটে দেয়। তারপর ধীর কণ্ঠে বলে, যাক, ভালোই হলো। নিজ থেকেই তো সরে গেল। আমি তো বাধ্য করি নাই। মুন্নির সাথে সম্পর্ক ঠিক করতে হবে। যতই হোক, সে আমার প্রথম ভালোবাসা। আর তাছাড়া রুমাইশার সাথে মিথ্যা ভালো থাকার অভিনয় আর চালিয়ে যেতে হবে না। এসব ন্যাকামি করে তা সহ্য করা লাগবে না। ওরে নাকি কিস করো, হ্যানত্যান অসহ্য, সব রাহুলের জন্য। এর জবাব আমি দিব একদিন। কিছু একটা ভেবে আনহাফ আবার ফোন দেয়। রুমাইশার বাবাইয়ের কথা মনে পড়তে কান্না করে দেয়। বাবাই মারা গেছে, আর এখানে আনহাফের সাথে ডিভোর্স নিয়ে কথা বলতেছে। এসব এখন বলতে কার বা ভালো লাগে, কিন্তু আর কথা বাড়াতে চায় না বলেই সে সকাল সকাল কথাটা জানিয়ে দেয়।
ফোনের শব্দ বিরক্ত হয়ে চোখের পানি মুছে ফোনটা রিসিভ করে। কি হয়েছে, কি সমস্যা? নাম্বার কি ব্লক লিস্টে ফেলাতে হবে নাকি? আমাকে আর বিরক্ত করবেন না। আমার টাকা নেই সেজন্য আমাকে ছেড়ে যাচ্ছ রুমাইশা? আসলেই মেয়েরা টাকার লোভী হয়। মা ঠিকই বলছে, জীবনে কিছু করতে হলে আগে প্রচুর টাকা কামাতে হবে। আহনাফ, আপনি হয়তো জানেন না, মানুষ অনেক স্বার্থপর, তারা নিজের ভালোর জন্য সব করতে পারে। আমি না হয় আমার ভালোর জন্য আপনাকে ছেড়ে দিলাম, তাছাড়া আপনার তো জিএফ আছে, সেটা আমি জানি। তোমার জন্য আমি মুন্নির সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। আর তুমি? যাক, ভালো হয়েছে, নিজের আসল রূপ দেখিয়ে দিছো। ভালো থেকো, আর জ্বালাবো না। তাহলে আমাকে কিভাবে ভালোবাসতেন? আপনি তো মুন্নি আপুকে ভালোবাসেন, তাই প্লিজ একসাথে দুই নৌকায় পা দেওয়ার চেষ্টা করবেন না। ভালোবাসার মর্যাদা দিতে শিখেন। রুমাইশার সব বিরক্তি লাগতেছে, লাইন কেটে ফোনটা অফ করে দেয়। তারপর বাবার কবরে গিয়ে বেশ কিছুক্ষণ সেখানে বসে কান্না করে। চোখের পানি মুছে তার সৎ মায়ের সামনে এসে দাঁড়ায়। এইভাবে রুমাইশাকে নিজের সামনে দেখে উনি কিছুটা ভয় পায়, সেটা নিজের মধ্যে চেপে রাখে। কিছু বলবে তার আগে রুমাইশা চিল্লিয়া বলে, কি ভাবছেন বাবাকে মেরে ফেলে ওনার সব সম্পত্তি ভোগ করবেন? এটা কখনো হতে দিব না। মাত্র 3টা বছর, এই 3 বছর সুখে থাকেন, তারপর সুখ কি জিনিস খুঁজে পাবেন না। ধ্বংস করব সব আমি। আমাকে এতিম করার জন্য আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিব। আপু চল, এই খারাপ জায়গায় তোর থাকার দরকার নেই। মা ভালো না, উনি টাকার জন্য সব করতে পারে। আমিও তোর সাথে যাব। আজ থেকে আমি তোদের সাথে থাকবো। আর মামুনি, এই 5 লক্ষ টাকা নিয়ে গেলাম, এটা আমার টাকা, তাই এটা নিয়ে কথা শোনাতে আসবেন না। পারভিন চৌধুরী হা হয়ে যায়। আজ ছেলেটাও তার বিরুদ্ধে, কিন্তু তাতে কি? উনি তো সব সম্পত্তি পেয়ে গেছে, আর কি লাগে তার? এমনই থেকে ছেলেটার থেকে মেয়েটা তিনি বেশি পছন্দ করে। রুমাইশা বাবাইয়ের রুমে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তারপর পারভেজ আর রুমাইশা শেষবারের মতো বাবাইয়ের কবরে গিয়ে দোয়া করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। গাড়ি থেকে নেমে রুমাইশা ছুটে যায় রাহুলের কেবিনে। ভাইয়ার যত কাছাকাছি আসে ততই তার বাবাইয়ের জন্য খারাপ লাগতেছে। আসমকি রুমাইশার এমন কান্না দেখে রাহুল ভরকে যায়। হুট করে কোথা থেকে উড়ে এসে এমন করে কান্না শুরু করেছে। রাহুল আশেপাশে তাকিয়ে দেখে বাবাইকে নিয়ে আসছে কিনা সেটা দেখার চেষ্টা করে, কিন্তু রাহুল কিছু দেখতে পারে না। রুমাইশা ওকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে রাখছে। আনহাব দুপুরে খাবার খাওয়ার জন্য রাহুলকে কেবিনে আসে। রুমাইশাকে দেখে একটা হালকা হাসি দেয়। রাহুল রুমাইশার পিঠে হাত বুলিয়ে দেয় আর বলে, কি হয়েছে, এভাবে কান্না করেছিস কেন? আমি মারা যাইনি পাগল, স্যার লাগতেছে আমার। দেখি বাবাই আসছে নাকি। বাবাই আর কখনো আসবে না ভাইয়া। বাবাই আমাদের উপর অভিমান করে চলে গেছে। মানে? রাহুল উঠতে চাইলে আনহাব তাড়াতাড়ি এসে কাঁধে হাত দেয়। রুমাইশা এখানেও কান্না করে যাচ্ছে। রাহুল একবার কিছুটা ভয় পায়। রুমাইশা কি হয়েছে সত্যি করে আমাকে বলতো। পারভেজ এখানে কি করছে? পারভেজ তুই এখানে কেন? রুমাইশা বিরক্ত লাগতেছে স্যার আমাকে। বাবাই আর বেঁচে নেই ভাইয়া। কাল বাবা মারা গেছে, আর মামুনি তোমাদের কাউকে জানায়নি। আপু হয়তো না গেলে কিছু জানতেও পারতো না। হোয়াট? আমিও বাবার কাছে যাব ভাইয়া। কেউ ভালো না, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমাকে সবাই একা করে চলে যায় কেন? আমি কি খুব খারাপ ভাইয়া? রাহুল নিস্তব্ধ হয়ে যায়। বাবাই আর বেঁচে নেই। এলাকার কেউ তাকে এই খবরটা দিল না। ওরা কি এতটা পর হয়ে গিয়েছে? রাহুল বিছানায় পাগলের মতো করে ছটপট করে ওঠার চেষ্টা করে। আনহাফ রুমাইশাকে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। রাহুল, শান্ত হ। তুই এমন করলে রুমাইশার কি হবে বল? পাগলামি করিস না, তুই অসুস্থ, ভুলে যাস না। এইভাবে নড়াচড়া করলে ব্যথা পাবি। ব্যথা? কিসের ব্যথা আনহাফ? ব্যথা তো আমার বুকে হচ্ছে। মাকে ছোট থাকতে হারাইছি, আর বাবা উনি আমাদের ছেড়ে চলে গেল, আর শেষ দেখাটাও করতে দিল না আমার মা। কেন আমার সাথে এমন হয়? আল্লাহ যা করে ভালোর জন্য করে। খাওয়া দাওয়া কর, তোর এখন ওষুধ খেতে হবে। এমন পাগলামি করিস না। তোর কিছু হলে রুমাইশাকে সামলাবে কে? আমার খুব কষ্ট হচ্ছে আনহাফ। আমি তো মায়ের ভালোবাসা পাইছিলাম, কিন্তু রুমাইশা, সে তো মায়ের একটুও ভালোবাসা পায়নি, আর এই কম বয়সে বাবাইকে হারিয়ে ফেললো। এখন এসব বলার সময় না, খেয়ে নে। দেখ রুমাইশা কাঁদছে, ওকে তো সামলাতে হবে নাকি? আনহাফ জোর করে রাহুলকে একটু খাইয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে দিয়ে রুমাইশার মাথায় হাত রাখে। রুমাইশা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার সাথে কেন এমন হয় ভাইয়া? আমি যাকে ভালোবাসি তাকেই হারিয়ে ফেলি। মাকে হারিয়েছি সেই জন্মের সময়। আর বাবাইও তো আমার উপর অভিমান করে চলে গেল। আমি খুব খারাপ, তাই না ভাইয়া? দূর পাগলি, কে বলছে তুই খারাপ? দেখি মুখটা উঠা। মেয়েরা এত কান্না কিভাবে করে বলতো? কাল থেকে নিশ্চয়ই কান্না করে যাচ্ছিস। নিজেকে সামলা। তোর কিছু হলে তোর ভাইয়াকে কে সামলাবে? তুই ছাড়া তোর ভাইয়ার কি কেউ আছে বল? নিজের ভালোবাসার মানুষগুলোকে চোখের সামনে হারিয়ে যেতে দেখছি ভাইয়া।
এটার কষ্ট তুমি কি বুঝবে? কখনো হারিয়ে ফেলেছো ভালোবাসার মানুষকে? এত কথা বলিস না তো। রাত থেকে নিশ্চয়ই কিছু খাস নাই। পারভেজ, তুমি তোমার আপুর কাছে থাকো, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। আমি খাবো না। পারভেজ, তুই বাহির থেকে খেয়ে আয়, আমি ভাইয়ার কাছে থাকবো। জেদ করিস না রুমাইশা, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বি। আমি অসুস্থ হয়ে পড়ছি, সেটা তো কেউ বুঝবে না। আমি মানসিকভাবে অসুস্থ, আমাকে একটু একা ছাড়ো প্লিজ। রুমাইশা রাগী কণ্ঠে কথা শুনে আনহাব নিজেকে ছেড়ে দেয়। রাহুলের সাথে কিছুক্ষণ কথা বলে যায়। পারভেজ সেই কাল থেকে না খেয়ে আসে, সেজন্য রুমাইশা ওকে বাহির থেকে খাবার নিয়ে আসতে বলে। রাহুল চোখ বদ্ধ করে ওয়াশরুমে রুমাইশাকে ডাকে। বলো। নিজেকে শক্ত কর। তোর কি মনে হয় বাবাই কিভাবে মারা গেছে? কিছু শুনছিস? পারভেজ বলো, হঠাৎ নাকি বাবা স্ট্রোক করছে? ডাক্তার নিয়ে আসার পর জানাইছে বাবাই মারা গেছে, তাই আর আলাদা করে হসপিটালে নিয়ে যায়নি। বাবাই শুধু হাঁটতে পারতো না, সব দিক দিয়ে ভালো ছিল। হুট করে এমন কেন? জানি না, মা কিছু করেছে নাকি? মা কাকে মা বলছো ভাইয়া? সৎমা কখনো মা হতে পারে না। আচ্ছা ভাইয়া, মারা বুঝি সন্তানদের অভিশাপ দেয়? কি সব বলিস পাগলের মতো? কিছু খেয়ে নে যা, কালকে গেছিস কিছু খাস নাই নিশ্চিত। ওই তো পারভেজ জুস ফলমূল আনছে, খেয়ে নে। হ্যাঁ আপু, তুই এগুলো খেয়ে নে। আর ভাইয়া, তোমার শরীর এখন কেমন? বাসায় কবে যেতে পারবা? আর 3 দিন পর যেতে পারবো। বাট তুই এখানে কেন বলতো? তোর মা বুঝি আসতে দিল? না, আমি চলে আসছি। ওই মহিলার সাথে থাকবো না। আমি আজ থেকে তোমাদের সাথেই থাকবো। যদি না রাখো একা থাকবো, তবুও বাসায় যাব না। তুই থাকতে পারবি পারভেজ? এখানে আমার কোনো চাকরি নাই, আর মা নিশ্চয়ই অফিসে বসতে দিবে না। আমাদের বাড়িতে চলাফেরা আর এখানে এটা অনেক আলাদা। তোমরা যদি পারো আমিও পাবো। আমি তো এবার জেএসসি এক্সাম দিছি। আমি গণিত ভালো পারি, প্রাইভেট পড়াবো, সমস্যা নেই। আর তুমি রায়হান চৌধুরীর ছেলে জানার পর নিশ্চয় অনেক কোম্পানির মালিক জব দিবে। তুমি জব করবা, আমরা দুজন মিলে আপুকে মানুষ করব। পারভেজের কথায় রুমাইশা অবাক হয়ে যায়। এইটুকু ছেলে কি ভাবছে? রাহুল হালকা হাসে। ছেলেটা এখনই কি করবে প্ল্যান করেছে। রুমাইশা হালকা রেগে বলে, আমি বুঝি মানুষ না, তাই নতুন করে আমাকে মানুষ করবি? ভাইয়া, আপুকে কি মানুষ মনে হয়? কিসের মতো লাগছে বলতো? বাদরের মতো? না না, হাতিও না। আমার আপু হচ্ছে পরী। পারভেজ রুমাইশার মুখে ফল তুলে দিয়ে কথাটা বলে। রাহুল ফিক করে হেসে দেয়। কখন হাসাতে হয় ছেলেটা ভালো করেই জানে। রাহুল রুমাইশার দিকে তাকিয়ে বলে, এক কাজ কর, তোরা চট্টগ্রাম চলে যা, গিয়ে একটা বাসা খুঁজে সুন্দর করে সাজিয়ে নে, তারপর এখানে চলে আসিস। পারভেজ আর আমি চট্টগ্রামে থাকবো, তুই এক্সামের আগে চলে যাস। কেন ভাইয়া, আপু আমাদের সাথে থাকবে না নাকি? আরে না রে গাধা, তোর আপু তো বিবাহিত, সেজন্য জামাইয়ের সাথে থাকবে। সেদিন বিয়ে হলো, তুই ভুলে গেছিস? ও হ্যাঁ। আনহাব তখন রুমে আসে। রাহুলের কথা শুনে একটা সুযোগ পায়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বলে, না রাহুল, তোর বোন তোদের সাথে থাকবে। আমার সাথে সব সম্পর্ক শেষ করছে ও। আমি তো তোদের মতো ধনী না, তোদের মতো করে চলাতে পারবো না। আনহাব গায়ের অ্যাপ্রনটা খুলে হাতে নেয়, মুখ থেকে মাস্ক খুলে রাহুলের পাশে এসে কথাটা বলে। রাহুল অবাক হয়ে রুমাইশার দিকে তাকিয়ে দেখে। রুমাইশা আনহাবকে কি বলছে এসব? পাগল হয়েছিস নাকি? সম্পর্ক তুই ছেলে খেলা মনে করিস নাকি? চুপচাপ ওর সাথে থাকবি, আর কিছু যেন আমার না বলতে হয়। আমি এটা নিয়ে আর একটা কথাও বলতে চাই না। আমি তোর জন্য আনহাবকে। রাহুল বলতে গিয়ে থেমে যায়। এখন এসব বিষয়ে না বলা ভালো। রুমাইশা মুখটা খুব ইনোসেন্ট বানিয়ে দিল। আমি যদি তোমাদের বোঝা হই তাহলে চলে যাচ্ছি, কিন্তু আমি আহনাফ ভাইয়ার সাথে থাকতে পারবো না, ব্যাস। রাহুল বাদ দে, আমিও এই সম্পর্ক রাখতে চাই না। আমার জিয়া আছে জানিস তো, 3 বছরের রিলেশন। তোর জন্য আমি রুমাইশাকে বউ হিসেবে মানতে চাইছিলাম, কিন্তু ও যখন নিজে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তখন জোর না করাই ভালো। আর 2 বছর পর মুন্নির ডাক্তার পড়া কমপ্লিট হবে, তখন আমরা বিয়ে করব। রুমাইশা এখনও ছোট, ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত আমাদের। তোরা যা ভালো বুঝিস তাই কর, বাট আমার কাছে তো না আছে টাকা, না মানে কিছুই নেই। এই কয়েকদিনে কিভাবে চলবো? ভাইয়া, আমি থাকতে কোনো চিন্তা করতে হবে না। আমি বাসা থেকে আসার সময় 5 লক্ষ টাকা নিয়ে আসছি। এটা দিয়ে 5 মাস চালিয়ে নেব। ওরে গাধা, এটা তোর বাপের রাজপ্রাসাদ পাসনি। এই 5 লক্ষ টাকা দিয়ে 5 বছর চালাতে হবে আমাদের। তোদের দুজনের পড়াশোনা সব চালিয়ে যেতে হবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। বাবাই না আসুক, তাও আমি আপুকে রানীর মতো রাখবো, দেখে নিও।
রুমাইশা ঠোঁট উল্টিয়ে বলে, রাহুল কিছু বলে না, পাশে শুয়ে থাকতে বলে। বাবাইয়ের জন্য মন খারাপ হচ্ছে, সেজন্য এমন করতেছে মেয়েটা, আর এটা তো স্বাভাবিক। আনহাব ঢাকায় নিজের কাজে ব্যস্ত এখন। রাহুল চট্টগ্রাম চলে গেছে 3 দিন আগে। পারভেজ এই 3 দিনে বাসায় যা যা লাগে সব কিনে নেয়। বাসা ভাড়া মাসে 12,000 করে, 3টা রুম, 2টা বাথরুম, একটা কিচেন রুম। বাথরুম যে রুমে আছে সেটা রাহুলকে দেওয়া হয়েছে, বাকি 2টা থেকে কর্নার যে রুম সেটা রুমাইশা নেয়, মাঝখানে রুমটা পারভেজে থাকে। এসব করতে প্রায় 2 লাখ টাকা শেষ। পারভেজের একটা কথা, বাসায় যেভাবে থাকতাম এখানেও সেভাবে থাকবো। সবাইকে দেখিয়ে দিব আমি আপুকে কষ্টে রাখি নাই। টিভি, ফ্রিজ, খাট যা লাগে সব কিনবো। পারভেজ কি করছিস, এইদিকে আয় তো, আমি ওয়াশরুমে যাব। আর রুমাইশা কই? ভাইয়ের ডাকে পারভেজ রান্নাঘর থেকে বের হয়। হসপিটালে যে 4 দিন ছিল সেই 4 দিন ইউটিউব যত রান্না আছে সব দেখছে, কিভাবে রান্না করতে হয় শিখে নিয়েছে। পারভেজ কিচেনের রুম থেকে বের হয়ে রাহুলের কাছে যায়। রাহুল ওয়াশরুম থেকে এসে বিছানায় বসলে পারভেজ বলে, আপু কোচিংয়ে গেছে ভাইয়া, তুমি দেখি ভুলে গেছো। আচ্ছা ভাইয়া, তুমি বিয়ে করে একটা আমাদের জন্য ভাবি আনতে পারো তো নাকি? তাহলে তো এই কষ্ট করে আমাদের রান্না করতে হয় না। এই বেকার ছেলেকে বিয়ে করবে? শোন, বিপদে সবাই কেউ পাশে থাকে না, বুঝলি? আমি ভালো হই, জব পেলে কাজের জন্য কাউকে রেখে দেবো, সমস্যা নেই। আমি আপুর থেকে শুনেছি তোমার নাকি জিএফ আছে। তো ভাবিকে ডাকো, ভাবির সাথে আপু কথা বলবে। ভাবি শুধু রান্না করবে আর তোমার সেবা করবে, আমি সব জোগাড় করে দেবো, কেমন? জানি না ঋতু এই অবস্থায় বিয়ে করবে কিনা, তখন একটা আলাদা বিষয় ছিল। আমার কাছে টাকা ছিল, এখন কিছু নেই। আচ্ছা, বিয়ের কথা তোর মাথায় কে ঢুকিয়ে দিল? আরে কে আবার? স্বপ্নে দেখলাম আমি ছোট বাবা হচ্ছি। তুমি বিয়ে না করলে সেটা কিভাবে সম্ভব হবে? এই পিচ্ছি পাকা পাকা কথা বলিস কেন, যা এখান থেকে। আর রুমাইশা হয়তো কোচিং শেষ করে গিয়ে আয়। আচ্ছা তুই কি বলতো, তুই বাসায় গিয়ে বাইক চুরি করে আনছিস? পারভেজ হেসে দেয়। এখানে আসার পর নিজের বাসায় গিয়ে রাহুলের বাইক চুরি করে আনছে। তার মা তো আর এমনি এমনি বাইক নিতে আসতে দিত না। পারভেজ ফিক করে হেসে দেয়, তারপর বলে, আমি তো আর কার চালাতে পারি না, না হলে কার চুরি করে আনতাম। নিজ বাসা থেকে চুরি করার মজাই আলাদা। আমার রান্না শেষ, আপুকে নিয়ে আসি, তুমি বরং ঋতু ভাবিকে বাসায় ডেকে নেও। আচ্ছা তাড়াতাড়ি আসিস, 9টা বাজে, ক্ষুধা লাগছে আমার। 1 মাস কেটে গেল চোখের পলকেই। রাহুল এখন সুস্থ, হাঁটাচলা করতে পারতেছে, কিন্তু এখনও জবের জন্য বের হয়নি। বিয়ের কথা ঋতুকে জানিয়েছে। ঋতু বলছে সুস্থ হয়ে বাসায় প্রস্তাব নিয়ে যেতে। তাই আজ সে, পারভেজ, আনহাপ, রুমাইশার সাথে মুন্নিও থাকবে, 5জন মিলে ঋতুর বাসায় যাবে বলে ঠিক করে নেয়। রুমাইশা রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখন সামনে আনহাপকে দেখে চমকে ওঠে। তার পাশে মুন্নিকে দেখে মাথা নিচু করে নেয়। তখন ভাইয়ার রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, আর সাথে সাথে আনহাফের মাথার সাথে নিজের মাথা বাড়ি খায়। আনহাফ বিড়বিড় করে বলে,